টেবিলের নিচে থাকা ডান হাত থেকে পিস্তলটি নিলয়ে পড়ে যায়। কি বলবে সে খুঁজে পায় না। সে তো মাস্তানি ছাড়ার কথা বলতে এখানেই এসেছিল, আর কিসব বাজে বাজে চিন্তা আশরাফ সাহেবের সম্পর্কে করেছেও ভেবেই কেমন যেন অনুতাপ লাগছে। নিলয় অপরাধী মুখ নিয়ে আশরাফ সাহেবের দিকে তাকায়, তারপর বলে, স্যার, ছেড়ে দেব। আমি অনেক ভেবে দেখলাম এভাবে তো আর দিন চলবে না, কিন্তু ছাড়বো আরও কিছুদিন পর। কেন? অর্ককে খুঁজে পেয়েছি, তাকে মারবো, তারপর একটা মেয়েকে মারবো। মেয়ে? হুম, আমাকে সব সময় ফলো করে। আমার অনেক প্রমাণ ওই মেয়েটার হাতে আছে, ওকেও মারবো। আচ্ছা। নিলয় আর দাঁড়ায় না, সোজা পিস্তলটি হাতে নিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে যায় নিলয়। ফোন বের করে মাসুমকে বলে, রাতে মিশন আছে, অর্ককে রাতেই মেরে ফেলবো। তোরা কেবল নজরে রাখ, আর বিকালে বাড়িতে আসবি, দরকার আছে, সবাইকে নিয়ে আসবি। এদিকে নেহা 2টা ক্লাস করে বের হয় ভার্সিটির গেটের কাছে। আকাশটা আজ কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। নেহা গেট থেকে বের হতেই দেখে 3জন লোক কোথা থেকে এসে আশেপাশে ঘুরঘুর করছে। নেহা একবার ওদের দিকে তাকায়, আর তখনই ওরা অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। নেহা ভাবে, আচ্ছা, এরা নিলয়ের লোক না তো? আমার উপর নজর রাখছে, আমার কোনো বিপদ হতে পারে ভেবে। নেহা কিছুক্ষণ এটা ভাবলো, তারপর ফোনটা বেজে উঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিলয়ের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করতেই নিলয় বলে, আমি একটা খুব জরুরি কাজে আটকে গিয়েছি, তুমি আজ একা চলে যাও প্লিজ। আমি সন্ধ্যায় বাসায় আসব তোমার জন্য, সেই সারপ্রাইজ নিয়ে। ওকে। সমস্যা থাকলে বলো, আমি রাফাতকে পাঠাচ্ছি। না থাক, আমি চলে যেতে পারবো। নেহা আশেপাশে তাকায়। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। আফরিনা শান্তা এসে ওদের পাশে দাঁড়ায়। নেহা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। নেহা সামনে তাকিয়ে দেখে ওই ছেলেগুলো কাকে যেন ফোন করে কিছু একটা বলে চলে যায়। কি রে, তোর হিরো কই? আজ আসবে না? না, তোকে বলতে বলেছি নাকি? বাপরে। আচ্ছা বাবা, কেউ নিচ্ছে না। চল আমাদের সাথে কিছু পথ। চল 3জন রিক্সা নিই, আমাদের বাড়ির রাস্তার মোড়ে আমি নেমে যাব, তোরাও তো ওই দিক দিয়েই যাবি নাকি? ওরা 3জন রিকশায়। আফরিনের কোলের উপর চিকন শান্তা বসে, 3জন বেশ গল্প করতে করতে যাচ্ছে। হুট করেই নেহার ওই 3জন আগন্তুক লোকের কথা মনে পড়ে যায়। আচ্ছা, ওরা কি তবে আসলেই নিলয়ের লোক? এখন কি নিলয়কে কল দিয়ে জানালো যে আমরা যাচ্ছি? কি জানি, হতেও পারে। নেহা কিছু সময় চুপ হয়ে কথাগুলো ভেবে নেয়, আবার ভাবে, নিলয় কেন এমন করবে? অন্য কেউ তো হতে পারে, নিলয়ের শত্রুও তো হতে পারে। চল 3জন বিজি। ভিজবি মানে? আরে দেখছিস না, আকাশের দিকে তাকা, বৃষ্টি এখনই আসবে। তার ওয়েদার ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি যে কোনো সময় আসবে। আফরিন, তুই কি বলিস? তোরা যদি ভিজতে চাস তাহলে চল ভিজি। রিকশা চালকের কথা শুনে মেয়ে 3জন হো হো করে হেসে দেয়। নেহার হাসি থেমে যায়, কারণ তার নিলয়ের কথা মনে পড়ে যায়। আচ্ছা, আমি যদি ভিজি, তবে যদি জ্বর আসে তাহলে উনিও তো আমায় বকা দেবে, আমার জন্য হয়তো অনেক চিন্তা করবে। করবেই তো, আমি কি ওনার পর নাকি? একটুখানি পা গর্তে পড়ে হালকা ব্যথা হয়েছিল বলে ডক্টর অবধি দেখিয়ে ঔষধ খাইয়েছিল, তাহলে যদি বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ফেলি? আচ্ছা, ওনাকে ফোন দিয়ে আবার একবার অনুমতি চেয়ে নিই। কি ভাবছিস? না, কিছু না। মামা, তোমার ভিসা লাগবে না। রিস্কাটা আমাদের কাছে দিয়ে 1 ঘন্টার জন্য, মানে বৃষ্টি যতক্ষণ থাকবে। এই নাও টাকা। শান্তা রিকশা মামার দিকে ব্যাগ থেকে চাহিদার থেকেও অনেকটা পরিমাণ টাকা বের করে দেয়। চালক শান্তার নাম্বার নিয়ে রিকশা ছেড়ে দিয়ে চলে যায়। এদিকে নেহা ফোন বের করে নিলয়কে কল দেয়, কিন্তু রিসিভ করে না। কয়েকবার দিয়েও কোনো কাজ হয় না, শেষে অফ দেখায়। নেহা কিছুটা বিচলিত মুখে বসে থাকে। এদিকে শান্ত পরিবেশে বৃষ্টি গুড়ি গুড়ি ভাবে বিশাল আকাশ থেকে পতিত হচ্ছে। শান্তা রিকশা চালকের সিটে বসে রিকশা চালাতে থাকে, আর পিছনে 2জন মেয়ে উচ্চস্বরে হাসতে থাকে। ওরে মামা, শান্তা কি আগের জন্মে কোনো ছেলে ছিল রে নেহা? দেখ কিভাবে রিক্সা চালাচ্ছে, পাক্কা রিক্সা চালক মনে হয়। ও পারবে না। বাপরে, কি ড্রাইভিং! চল আমরা রিস্কা হাওয়ার ঘরে উড়ে উড়ে যাই। শান্তা গান গেয়ে ওঠে। প্রকৃতির মাঝে তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। কোলাহলকে ছাড়িয়ে তারা নদীর পাড়ের দিকে যায়। নেহার খুব ইচ্ছে ঝুম বৃষ্টির মাঝে একাকী ছোট
নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর পানিতে বৃষ্টি পড়া দৃশ্য দেখতে চায়। নেহার খুব ইচ্ছে ঝুম বৃষ্টিতে নিঃসঙ্গ নদীর সঙ্গী হতে। নেহারা ভিজে একাকার, চারিপাশ জনাকীর্ণ। রিক্সা নদীর কাছে এসে থামে। নেহা রিক্সা থেকে নেমে দৌড়ে নদীর পাড়ে যায়। সবাই নদীর পাড়ে আসে। প্রচণ্ড বৃষ্টির বড় বড় ফোঁটা নেহার মুখে এসে পড়ছে, আর পড়ছে শান্ত নদীর পানির বুকে। বড় ফোঁটাগুলো নদীর পানিকে উত্থাল করে তুলেছে। কলা পাতার বৃষ্টির ফোঁটা পড়ছে আর যেন শব্দ করে গিয়ে চলেছে। বৃষ্টি তুমি প্রতীক্ষিত, বৃষ্টি তুমি নগ্ন পরিধি। নেহা দুহাত ছেড়ে দেয়, আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে জোর গলাতে বলতে থাকে, আজ ফিরে না গেলেই কি নয়? নামুক না সন্ধ্যা, হোক না হয় বৃষ্টি, জোনাকিরা বলে উঠুক, যেও না আমাদের ছেড়ে কোলাহলে। আমি না হয় তখন বসে থাকবো নির্জনে কিছুটা সময়, তোমার পথ চেয়ে অপেক্ষাতে। বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে তারা। চারিদিক বৃষ্টির পানিতে সাদা হয়ে গেছে যেন। নেহার এই সাদা রং বেশ পছন্দের। দুপুর গড়িয়ে একসময় বিকেল হয়, তবে আকাশে কালো মেঘের ছড়াছড়িতে যেন মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। বৃষ্টিও থেমে গেছে। রিক্সা চালক আসে কিছু সময় পর। ওরা তিনজন আবার রিক্সায় উঠে। নদী থেকে নেহাদের বাড়ির দূরত্ব 20 মিনিটের রাস্তা। রিক্সা চালক কিছুটা দূর নেহাকে এগিয়ে দিয়ে বলে, তুই যেতে পারবি তো? বৃষ্টি কিন্তু আবার পড়ছে, কিছুই পাবি না। হেঁটে গেলে আর 25 মিনিটই তো লাগবে। তোরা যা, আমি একাই যেতে পারবো। আচ্ছা তাহলে যা, কাল দেখা হবে, আর পৌঁছে ফোন দিস। নেহা রিক্সা থেকে নেমে যায়। নেহা নামতেই বৃষ্টিটা যেন আবারও একটু জোরে ঝরতে লাগলো, তবে খুব জোরে নয়। নেহা পাকা রাস্তার এক পাশ ধরে হাঁটতে থাকে। কিছু দূর এসে নেহা পিছনে তাকায়, দেখে রিক্সা তাকে ছেড়ে অনেকখানি দূরে চলে গেছে। বৃষ্টির ফোঁটার কারণে খুব একটা দেখাও যাচ্ছে না। নেহা আবারও হাঁটতে থাকে। কালো পাকা রাস্তায় কোনো লোক নেই। হয়তো বৃষ্টিতে এই সন্ধ্যা হব হব পরিবেশে কেউ বাড়ি থেকে বের হয়নি। নেহা ধীরে ধীরে আপন গতিতে হাঁটতে লাগলো। জীবনের কিছু ভালো লাগার সমস্যা আজকে কাটিয়েছে। নিলয় থাকলে কত মজা হতো। এই সোনার সামনে ভিজবো, কেমন লজ্জা করতো না। নেহা এসব ভাবছে আর হাঁটছে। তখনই একটি গাড়ির উচ্চ হর্ন শুনতে পায় নেহা। সেদিনের মতো করে একটি কালো রঙের গাড়ি নেহার কাছে এসে থেমে যায়। নেহা ভয়ে আঁতকে ওঠে। জোরে চিৎকার করে নেহা, কিন্তু কোনো লাভ হয় না। নেহাকে কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক নেহাকে গাড়ির মধ্যে টেনে নেয়। হাত থেকে ফাইল ও ফোন রাস্তায় পড়ে যায়। একটা লোক নেহার মুখ চেপে ধরে। নেহা তাকিয়ে দেখে পরিচিত কয়েকজন। এরা সেই তিনজন লোক যাকে নেহা আজ বেশ কয়েকদিন ধরে দেখছে আশেপাশে ঘুরতে, ফলো করতে। নেহা পাশে সিটে তাকিয়ে আবার বড় রকমের ধাক্কা খায়, কারণ যে নেহার মুখ চেপে ধরে আছে সে আর কেউ নয়, জিহান। নেহার চোখ বেয়ে পানি পড়তে থাকে। নেহা ভাবে, কাছের মানুষ এমনটা করতে পারে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তাহলে জিহানি এদেরকে আমার পিছনে লাগিয়েছে। জিহানি তবে আমায় ফলো করতে লোক রেখেছে, কিন্তু কেন? এক মুহূর্তের জন্য জিহানকে সে আর সহ্য করতে পারছে না। জিহান বলে, তোর খুব অহংকার তাই না? আমাকে ভালোবাসবি না তাই না? কত বড় সাহস তোর, আমাকে ফিরিয়ে দিস, সবার সামনে আমাকে অপমান করিস চল মেরে। আজ সব শোধ তুলবো। তোকে না বলেছিলাম আমার যদি না হস তবে তোকে কাউকে হতে দেব না। আমাকে অপমান করা তাই না? নেহার চোখ বেয়ে পানি পড়তে থাকে। কালো রঙের গাড়িটা অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। একটা জায়গায় গাড়িটা ধপ করে ব্রেক করে। আরও একজন লোক গাড়িতে উঠে। নেহা তাকে দেখে আরও কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ সেই লোকটি হলো মাহিন, যে কিনা ভার্সিটির সামনে নেহার কাছে এসে সবার সামনে মাফ চেয়েছিল। নেহার মুখ থেকে জিহান হাত সরিয়ে নেয়। নেহা হাঁপাতে থাকে। ভেজা শরীরটা যেন কেমন অসহ্যকর লাগছে তার। কিছুক্ষণ শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলে, জিয়ান, তুই কেন এমনটা করলি? তুই তো ভালোবাসিস আমায়, তাহলে আমার সাথে এমনটা করতে পারলি তুই? চুপ, তোকে না বলেছিলাম তোকে তুলে নিয়ে কয়েকদিন প্রেম করে ফিরিয়ে দিব? আজ সেই সুযোগটা পেয়েছি। ওই চুপ, কথা ছিল তোরা কেউ ওকে টাচ করবি না, যা করার আমি করব। আচ্ছা, সে দেখা যাবে। নেহা ভয়ে কেমন যেন চুপসে যায়। যা হতে চলেছে নেহা কোনোদিন কল্পনাও করেনি। কেবল কয়েকবার নিলয়ের কথা ভাবল। নিলয়ের মায়াবী মুখটা তার চোখের সামনে ভাসতে লাগলো। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো নেহা, কিন্তু 5 জন ছেলের কাছে নেহা কিছুই না। সন্ধ্যা নেমেছে। বৃষ্টির পানি প্রকৃতিতে তখন বেশ জোরেই ঘনীভূত হচ্ছে। নেহা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওদের থেকে আজ নেহাকে কেই বা বাঁচাবে। এক মনে উপরওয়ালার নাম নিতে লাগলো নেহা। বৃষ্টি তখন ঝমঝমিয়ে পড়তে লাগলো। ফাঁকা রাস্তা, পরিবেশ যেন আজ নেহারই বিরুদ্ধে।
ফাঁকা রাস্তায় শাসা করে গাড়িটা চলছে। তখনই গাড়িটা ধপ করে জোরে ব্রেক করলো। নেহা কোনো দিকে না তাকিয়ে আটকে উঠল। সে মনে মনে বলেই ফেলল, এখন কি করব আমি? এবার তো শেষ আমি। নিলয়, আমায় মাফ করে দিয়েন প্লিজ। কথাটা বলেই নেহা সামনে তাকায়। সামনে একজনকে সে দেখতে পায়। কালো রঙের গাড়িতে একজন বসে আছে, গায়ে বড় কালো রেইনকোট পরা, মুখে মাস্ক। ঘুরে নেহাদের গাড়ির দিকেই তাকিয়েছে। নেহা একবার ভাবল এটা নিলয়, কিন্তু মস্তিষ্ক নানা চিন্তাতে বিচলিত থাকায় পরক্ষণে নিজেকে কনফিউশনে ফেলে দিল। ওহ নো, হারামিটা চলে এসেছে। চিন্তা নেই, আজ ওকেও মারবো, তারপর এটাকেও। ওই তোরা যা, আমি আর জিসান এটাকে দেখছি। নেহা দেখে সে অচেনা তিনজন ছেলে গাড়ি থেকে নামে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে তখন। ওরা গাড়ি থেকে নামতেই মাহিন নেহার ওড়নাটা টেনে ধরে বাইরে ফেলে দেয়। নেহা চিৎকার করে ওঠে। বৃষ্টির ফোঁটার শব্দে নেহার আত্মচিৎকার বেশি দূর না গেলেও নেহা ঠিকই পরপর 3টে গুলির শব্দ শুনতে পেয়েছে। মাহিন নেহার মুখের কাছে ঠিক এই সময়টাই মুখ আনছিল। গুলির শব্দ শুনেই মাহিন থেমে যায়। সবাই সেদিকে তাকিয়ে দেখে সেই 3জন ছেলে মাটিতে পড়ে আছে। গাড়ির হলদে আলোতে তাদের তাজা রক্ত বৃষ্টির পানিতে মিশে আছে, কেমন একটা বিদঘুটে রং ধারণ করে আছে। মাস্ক পরা ছেলেটি ধীর পায়ে এগিয়ে আসে, ডান হাতে একটি পিস্তল। জিহান আর মাহিন জানালা খুলে হাতে বড় পিস্তল নিয়ে বের হয়। সাথে সাথেই আরেকটি গুলির শব্দ শোনা যায়। একটা মাহিনের ডান হাতে এসে লাগে, আবারও আরও একটি গুলির শব্দ শোনা যায়। সেটা জিহানের গায়ে এসে লাগে। দুজনেই চিৎকার করে ওঠে। মাহিন আর জিহানের হাত থেকে পিস্তল পড়ে যায়। মাস্ক পরা ছেলেটি গাড়ির একদম কাছে আসে। নেহা গাড়ি থেকে নেমে যায়। মাস্ক পরা ছেলেটি মুখ থেকে মাস্ক খোলে। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে, কারণ এই ছেলেটা আর কেউ না, এটা নিলয়। নেহা চোখ বড় বড় করে তাকালেও মুখে যে একটা প্রশান্তির ছাপ তা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। নেহা দৌড়ে নিলয়ের কাছে যেতে থাকে। তখনই আবারও একটি গুলির শব্দ শুনে নেহা চিৎকার করে উঠে দাঁড়িয়ে পড়ে। নেহার চোখের খুব কাছে দিয়ে একটি বুলেট পাস করে আর সোজা যেয়ে মাহিনের বুকে লাগে। নেহা হাঁ হয়ে দেখে এইসব। তারপর আবারও একটি গুলি চলে, গুলিটা জিহানের মাথায় যেয়ে লাগে। এই প্রথম নেহা তার নিজের চোখে খুন হতে দেখল। তাদের তাজা রক্ত বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে। কেমন যেন সম্মোহনে পড়ে গেল নেহা। তুমি ঠিক আছো? নেহা কোনো কথা বলতে পারল না। নেহা কেবল শুনেছে নিলয় মানুষকে মারতে পারে, কিন্তু কখনো তার সামনে এমন হবে নেহা ভাবতেই পারেনি। নেহা কেবল নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয় কষে একটি চড় দেয়। নেহা গালে হাত দিয়ে চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আমাকে না বলে বৃষ্টিতে ভিজেছ। আজ আমি না থাকলে যে কোনো কিছু হতে পারতো। তোমাকে না বলেছিলাম আমাকে না বলে কোথাও যাবে না? আজ যদি বড় রকমের কিছু হয়ে যেত। নিলয় কথাগুলো শেষ করে নেহার দিকে তাকায়। নেহা দৌড়ে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নেহার শরীর পানিতে ভিজে একাকার। নিলয় একটু কেঁপে উঠল। কেমন যেন এক অচেনা উন্মাদনায় নিলয় পড়ে গেল। নেহাকে ছাড়িয়ে নেয় নিলয়। তখনও বৃষ্টি হচ্ছে। নিলয় নেহার ঠোঁটের দিকে তাকায়। নেহা চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা বুঝতে পারছে নিলয় তার দিকে তাকিয়ে আছে। নেহা আবার তাকায় নিলয়ের দিকে। নিলয় আস্তে আস্তে নেহার দিকে আগাতে থাকে, একদম কাছে চলে আসে। নেহাও কেমন সম্মোহনের মধ্যে পড়ে এগিয়ে আসতে থাকে নিলয়ের দিকে। এক সময় খুব কাছে চলে আসে দুজন। নেহার চোখ বন্ধ হয়। নিলয় নেহার আকর্ষিত ঠোঁট দুটিতে নিজের অবহেলিত ঠোঁট দিয়ে ভালোবাসার স্পন্দন জাগিয়ে তুলতে লাগলো, যেন আশিকি মুভিটার মতো। আদিত্য চোপড়া ও শ্রদ্ধা কাপুরের সিনটাই যেন আজ বাস্তবে চলে এসেছে। কেবল নায়ক উপরে জ্যাকেট ধরেছিল আর নিলয় কিছুই না। বৃষ্টির পানিও ঠোঁটে এসে পড়ছে। আরও যেন কেমন বিমোহিত হয়ে যাচ্ছে দুজন। বেশ কিছু সময় চুমোর পর নেহা ছাড়িয়ে নেয়। ছোট ছোট চোখ নিয়ে নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ নামিয়ে নেয়। গভীর এক চুমোর পর নেহা কাঁপছে। ঠান্ডায় কাঁপছে নাকি উন্মাদনায় বুঝতে পারছে না কেউ। তবে নিলয় গা থেকে জ্যাকেট খুলে নেহাকে পরিয়ে দেয়। তারপর হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। দুজনে গাড়িতে বসে। নেহা চুপ হয়ে গাড়ির কাচের সাথে হেলান দিয়ে সামনে তাকিয়ে আছে। গাড়িটা চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড পরে গাড়িটা ব্রেক করে নিলয়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা বাম পাশে তাকিয়ে দেখে একটি মেয়ে জোরে হেঁটে অন্যদিকেই চলে যাচ্ছে। মেয়েটির মুখের দিকে তাকায় নিলয়, কিন্তু চিনতে পারে না।
কারণ নিলয়ের মতোই মুখে মাস্ক পরা। কি হলো? কিছু না। তাহলে থামলেন যে? না, এমনি, চলো। নিলয় কিছু বুঝতে দেয় না, জোরে গাড়ি চালাতে থাকে। নেহা ভাবতে থাকে, আচ্ছা, আমি তো বলিনি যে আমাকে এরা ধরে নিয়ে এসছে, তাহলে নিলয় কিভাবে জানলো আমি বিপদে পড়েছি? জানতে হবে আমার। নেহা প্রশ্ন করে। আমি তো কাউকেই বলিনি যে আমি বিপদে পড়েছি, আপনি কি করে জানেন? হি হি হি। হাসেন কেন? নিলয় কিছু সময় চুপ হয়ে থাকে, তারপর গাড়ি চালাতে চালাতে বলে, তোমার উপর আমার লোক নজর না রাখলেও আমার শত্রুদের উপর আমার লোক সবসময় নজর রাখে। এটাই হলো নিলয়ের মাস্তানির প্রথম হাতিয়ার, মাইন্ড গেম। আমি গুলির থেকে মাইন্ড গেম খেলতে বেশি পছন্দ করি। এ কারণেই আমাকে ধরা সহজ নয়। মাহিনের উপর আমার লোক নজর রেখেছিল, যেন ওর প্রতিটা ধাপ আমরা জানতে পারি এবং সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। আর ওকে ফলো করেই আমার কাছে খবর আসে যে ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আপনি জানতেন তাহলে আমাকে নিয়ে যাচ্ছে, তবু কেন আমি আগে কেন বাঁচালেন না? দেখছিলাম ওরা কত দূর নিয়ে যেতে পারে। আর আমি সবার সামনে মাস্তানি করি না। ফাঁকা জায়গাতে যেখানে আমিও শত্রুরা ছাড়া কেউ থাকবে না, সেই জায়গায় আমি আমার পাওয়ার দেখাই। আপনি না একটা শয়তান। তবে ভদ্র শয়তান। শুধু শুধু আমায় কষ্ট আর ভয়ে রেখেছিলেন। জানেন, বৃষ্টিতে ভেজার আগে আমি আপনাকে কতবার কল করেছি, কিন্তু আপনার ফোন অফ ছিল। ও, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম তো, তাই আর কি। কি এমন কাজ? নিলয় চুপ হয়ে যায়। ওর গুরুত্বপূর্ণ কাজটা হলো মাস্তানি ছেড়ে দেওয়া। এটা কেবল নেহার জন্যই নিলয় করছে, কারণ নিলয় বুঝে নিয়েছে নেহা তাকে অনেকটা ভালোবাসে। মুখে না বললেও নিলয় ঠিকই বুঝে নিয়েছে নেহা তাকে কতটা চায়। আর নিলয়ও নেহাকে ভালোবাসতে শুরু করেছে। তবে প্রথম প্রথম না বাসলেও শেষ মুহূর্তে এসে নেহাকে নিলয় ভালোবাসতে শুরু করে দিয়েছে। যদিও নেহাকে ভালোবাসার আগে বারবার ভেবেছে, এ যদি মিমির মতো আমাকে ধোকা দেয়, কিন্তু নিলয় নানা রকম ক্যালকুলেশন করে শেষমেশ নিজেকে ধরে রাখতে না পেরে নেহাকে ভালোবেসে ফেলেছে। তাই সে মাস্তানি ছাড়তে চায়। গাড়িটা এসে বাড়ির সামনে ব্রেক করে। তখন রাত 9টা বাজে। নেহা ভিজে একদম চুপসে গেছে। নিলয় নেহার দিকে তাকায়, দেখে দরজার কাছের সাথে মাথা লাগিয়ে নেহা ঘুমিয়ে পড়েছে। আরে, এ কি মেয়ে রে, ভেজা কাপড়েই কিভাবে ঘুমায়? নেহার গায়ে হাত দিতেই নিলয় চমকে যায়। নেহার গা জ্বরে যেন পুড়ে যাচ্ছে। নিলয় গাড়ি থেকে নামে। বৃষ্টির ফোঁটা অনেকখানি আগে বৃষ্টি কমে এসেছে। নিলয় দৌড়ে বাড়ির মধ্যে যায় ছাতা আনতে। তারপর ফিরে এসে দরজা খুলে নেহাকে ডাক দেয়, কিন্তু নেহার কোনো সাড়া নেই। গায়ে প্রচন্ড জ্বর ওর, কেবল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিলয় ছাতার উপরে ধরে কাঁধের সাথে চেপে নেয়। তারপর নেহাকে কোলে তুলে বাড়ির মধ্যে নিয়ে যেতে থাকে। ভাইয়া, কি হয়েছে ভাবির? ছাতাটা ধর, ওর জ্বর এসেছে। কেন? ভেজার কারণে। নানা নানি কোথায়? ঘরেই আছে। ও, তুই রাকিবকে কল দে, বল ভাইয়া আসতে বলেছে। আরিতা রাকিবকে কল দেয়। নিলয় নেহাকে নিয়ে রুমে চলে আসে। তারপর বিছানায় শুয়ে দিয়ে আরিতাকে ডাক দেয়। আরিতা আসে। কি হয়েছে ভাইয়া? নেহাকে কাপড়গুলো খুলে শুকনো কাপড় পরিয়ে দে তো। কেন ভাইয়া? কেন মানে? ওর দেখতে পাচ্ছিস জ্বর। মানে আমি কেন? তুমি তো করতে পারো, তোমার ওয়াইফ না সে? এগুলো তো তোমার কাজ। ওই বেশি বকবক না করে যা বলছি তাই কর। নিলয় বাইরে আসে। আরিতা নেহার কাপড় পাল্টে দিয়ে বাইরে এসে দেখে নিলয় দরজার কাছে পায়চারি করছে। হয়ে গেছে। গুড। রাকিবকে কল করেছিলি? আচ্ছা থাক, করতে হবে না। বৃষ্টির মধ্যে ওর এত দূর আসতে হবে না। আমি দেখি কি করতে পারি। ভাইয়া, তোমাকে এত ভাবতে হবে না। রাকিব ভাইয়াকে আমি কল করে দিয়েছি। তুমিও তো ভিজেছো, এখন তো চেঞ্জ করনি। যাও, আগে তুমি ভেজা কাপড় রেখে শুকনো কাপড় পরো। আরিতা কথাগুলো বলে চলে যেতে লাগলো। নিলয় নিজের দিকে তাকায়। নিলয় তখনও ভিজে কাপড়েই দাঁড়িয়ে আছে। নেহাকে নিয়ে নিলয় কেমন যেন উত্তেজিত হয়ে যায়। এই জন্য নিজের দিকেই একদমই তার খেয়াল নেই। নিলয় আরিতাকে ডাক দেয়। আরি শোন, নানা নানুকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু টেনশন করবে। তুই বরং যে শুয়ে পড়। আচ্ছা, তুমিও ফ্রেশ হও। নিলয়কে কথাগুলো বলে আরিতা চলে যায়। নিলয় আবারও পায়চারি শুরু করে দিয়েছে। রাকিবের অপেক্ষাতে সে আবার ভুলে গেল সে ভিজে কাপড়ে আছে। বেশ কিছু সময় পর রাকিব আসে। তখন ঘড়িতে বাজে 10টা। রাকিবকে দেখেই নিলয় বলল,
সরি রে, এত বৃষ্টির মাঝে তোকে আসতে হয়েছে। চুপ হারামি, চল ভাবিকে দেখি। আর ও জানে না তো তুই বিকালে আমাদের সাথে ছিলি, ওকে কিন্তু সারপ্রাইজ দেবো। চল। নিলয় রুমে আসে রাকিবকে নিয়ে। নিলয় বিকেলে রাকিবদের সাথেই ছিল। তার এই নোংরা মাস্তানি জীবন থেকে একেবারেই বের হয়ে যেতে চায়, তাই সে সব রকম আয়োজন করে ফেলেছে। কেবল সময়ের ব্যাপার মাত্র। রাকিব নেহাকে দেখে। অনেকখানি জ্বর এসেছে নেহার। রাকিব ঔষধ লিখে দেয়। নিলয় ফোন বের করতেই চোখে পড়ে মাসুমের 17টি মিসড কল। মনে পড়ে যায় আজ রাতের মিশনের কথা। শেষ মিশন। অর্ককে তারা খুঁজে পেয়েছে, আর অর্ককে মারলেই নিলয়ের রাফিয়ানের সমাপ্ত হবে। অর্কের কথা মনে পড়তেই নিলয়ের নোম যেন শক্ত হতে থাকে। রাকিব বলে, কিরে, স্ট্যাচু হয়ে গেলি নাকি? ও না, আজ রাতে যেতে হবে রে। কোথায়? অর্ককে মারতে। তুই ততক্ষণ আমাদের বাড়িতে থাক। পাগল নাকি? এসব ছাড় নিলয়। অর্ক যা করেছে সে তার দিক দিয়ে সঠিক। সে দায়িত্বের মাঝে ছিল, তাই এমন করেছে। দেখ রাকিব, বিশ্বাস আর দায়িত্ব দুটোই এক না। তোর থাকতে হবে না। চল, আমি বাসায় পৌঁছে দিচ্ছি। বেশি জ্ঞান দিস না। তোর যা ইচ্ছা কর, কিন্তু কালকের পর থেকে তোকে যেন মাস্তানি করতে না দেখি। আর আজ আমিও তোদের সাথে থাকতে চাই। না প্লিজ। নিলয় আর রাকিব বের হতে থাকে। সোফাতে আরিতাকে দেখে নিলয় বলে, তুই আজ নেহার রুমে থাকবি, আমি না ফেরা অবধি। যা। নিলয় আর রাকিব চলে যায়। আজ রাকিব যাচ্ছে নিলয়ের সাথে। নিলয় আজ কেমন যেন চিন্তিত। কিন্তু কেন? কোনো রহস্য কি তবে আজ রাতে উদ্ঘাটন হবে? বড় রাস্তা থেকে অনেকটা দূরের একটি ছোট্ট গ্রাম। আলোহীন রাস্তার চারপাশে সারি সারি মেহগনি ও শিশু গাছ যেন হাতছানি দিয়ে স্বাগত জানাচ্ছে। কালো রঙের পাজেরো গাড়িটা শাসা করে বাতাসের গতিবেগকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। নিলয় জিপিএস অন করে লোকেশন জেনে নিল। আর মাত্র কয়েক মিনিট বাকি গন্তব্যে পৌঁছাতে। নিলয় মুচকি হাসে। রাকিব ওর হাসির দিকে তাকায়। রাকিব বুঝতে পেরেছে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়কে জিজ্ঞাসা করলো, এভাবে অহেতুক তুই হাসিস না। তোর হাসির পেছনে কোনো কারণ থাকে, সেটা কি আমাকে বল। একটা রহস্যের কথা মনে পড়ে গেল, তাই হাসি পাচ্ছে। রহস্য? কিসের রহস্য? আর কি এমন রহস্য যার জন্য তোর হাসি পাচ্ছে? নিলয় রাকিবের কথা শুনে চুপ হয়ে যায়। নিলয় একটা রহস্য বুঝতে পেরেছে, কিন্তু সেটা কি তা গোপন রেখে রাকিবকে বলে। বাদ দে, কাল থেকে নেহাকে বড্ড কাছ থেকে ভালোবাসবো। কাছ থেকে মানে কি? আরে তুই বুঝবি না, মানে অনেক বেশি করে ভালোবাসবো। কারণ এই সব কিছু ছেড়ে দেবো রে আমি। দুজনে কথা বলতে বলতে গন্তব্যে এসে পৌঁছায়। বড় কারেন্টের খাম্বার পাশে গাছপালা ঘের অচেনা এক জায়গাতে রাফাত, মাসুম, সিয়ামা, রৌদ্র দাঁড়িয়ে আছে। আর ওদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ক। নিলয় গাড়িটা কষে ব্রেক করে দরজা খুলে সিটেই বসে থাকে, গাড়ির দরজায় পা দিয়ে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ওর গায়ে তখনও কালো ভেজা রেইনকোট, তবে মুখে আজ মাস্ক নেই। কালো প্যান্ট, বড় চেন কভার জুতো, প্যান্টের হাঁটু ছেঁড়া। এটা স্টাইল বলা চলে। কারের দরজায় পা রেখে নিলয় একটি সিগারেট জ্বালায়। আজকাল নিলয় একটু বেশি সিগারেট খাচ্ছে। সিগারেটের ধোঁয়া মুখে দিয়ে উপরের দিকে ছেড়ে দেয়। ব্যানসুন সুইচের একটি শলাকায় কয়েক টান দিয়ে প্রায় পুরোটাই গেলে ফেল। তারপর গাড়ি থেকে লোহার রড বের করে অর্কর দিকে আগাতে লাগলো। নিলয়ের চোখ আজ কেন যেন বেশ ভয়ঙ্কর লাগছে, যা এতদিনে কেউ এমনটা দেখেনি। অর্ক নিলয়ের দিকে তাকায়। ততক্ষণে নিলয় অর্কের বাম পাশে সরে এসে সজোরে লোহার রড দিয়ে অর্কের মাথায় আঘাত করে। অর্ক একটি চিৎকার দিয়ে পড়ে যায়। তাজা লাল রক্ত অর্কের সাদা গেঞ্জিটাকে ভিজিয়ে দিয়েছে। বৃষ্টির পানি রাস্তায় জমে রক্তের সাথে মিশে গিয়েছে, কিন্তু এখন কোনো বৃষ্টি হচ্ছে না। নিলয় লোহার রড মাটিতে ঠেকিয়ে বসে যায়। অর্কের দিকে তাকায়। অর্কের চোখের পানি, যন্ত্রণায় অর্কের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নিলয় হাসতে হাসতে বলে, তোরা যদি বলতি পুলিশের হাতে আত্মসমর্পণ করতে, তবে করে দিতাম। তোরা যদি বলতি ভাইয়া তোমাকে সামনে থেকেই গুলি করে মারতে চাই, আমি নিজেই নিজের বুকটা তোদের সামনে পেতে দিতাম। আমি মানছি আমি খুব খারাপ, মাস্তানি করে বেড়াই, ছোট থেকে অবহেলিত জীবন ছিল আমার। আচ্ছা এটা বলতে পারবি অর্ক, আমার ভালোবাসাটাও কি খারাপ ছিল আমার মতো? আমার তোদের প্রতি বিশ্বাস করাটা কি খুব বড় ধরনের অপরাধ ছিল? কেন করেছিলি তোরা এমন? তোমাকে মিমি কোনোদিন ভালোবাসেনি। সে তার মিশন কমপ্লিট করতে তোমার সাথে ভালোবাসার নাটক করেছিল, আর তুমি বোকার মতো তাকে বিশ্বাস করতে শুরু করেছিলে। বোকা? হি হি হি।
হুম, ঠিকই বলেছিস বোকা। তবে বোকা লোকেরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। মিমিকে তো সবার সামনে মেরে দিয়েছিলাম। কিভাবে মেরেছিলাম শুনবি না? ওর ওই দিন বিয়ে হচ্ছিল ডক্টর একটা ছেলের সাথে। আমি সোজা সামনে যেয়ে দাঁড়াই, আমাকে দেখে মিমি হা হয়ে তাকিয়েছিল। তারপর নিলয় থেমে যায়, পাগলির মতো মাথা কয়েকবার নাড়াতে থাকে। হাতে থাকা লোহার রডটি ধরে নিজেই নিজের জুতা পরা পায়ে কয়েকবার আঘাত করে আস্তে করে। নিলয়ের এমন উন্মাদিত রূপ আগে কেউ দেখেনি। আজ নিলয় বেশ উত্তেজিত। অর্কের দিকে তাকিয়ে নিলয় আবার বলে, মিমি আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছিল অনেকটা সময়। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি। বাড়িতে সিকিউরিটি যত পুলিশ ছিল সবাই আমার দিকে পিস্তল তাক করে চারপাশে দাঁড়িয়েছিল। আমি উচ্চস্বরে হেসে দিয়ে মিমির দিকে তাকিয়ে বলি, তোমাকে বলেছিলাম আমাকে একদম বাঁচিয়ে না রাখতে। যদি বাঁচিয়ে না রাখতে তবে তোমাকে এখন মরতে হতো না। মিমি আমার দিকে তাকিয়ে বলে, তোর সাহস দেখে অবাক হচ্ছি, এতগুলো পিস্তলের সামনে দাঁড়িয়ে আমাকেই মারার কথা বলছিস। আমি ওর কথা শুনে হাসি। আমি বিরক্তিকর হাসি দিয়ে তাকাই ওর দিকে। জানিস অর্ক, সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ওই মাসুম হাসিতে কি প্রাণ থাকে রে? জি ভাইয়া থাকে। অর্ক মাসুম থাকে বলছে। তাহলে সেদিন কেন আমার হাসিতে কোনো উত্তেজনা ছিল না? কেন সেদিন আমার হাসিতে কোনো প্রাণ ছিল না? নিলয় কথাগুলো বলে অর্ককে আবার বাড়ি দেয়। অর্ক মা বলে চিৎকার করে ওঠে। নিলয় উচ্চস্বরে হাসতে থাকে, হাসি না থামিয়েই বলে, তুই তো আজ তোর মাকে ডাকার সুযোগ পাচ্ছিস অর্ক, কিন্তু আমার সেদিন কোনো সুযোগও দিস নাই মাকে চিৎকার করে ডাকার। কষ্ট হচ্ছিল রে। কষ্টটা গুলি লেগেছিল বলে হচ্ছিল না রে। কষ্টটা হচ্ছিল তোরাই আমাকে মেরেছিলি, এটা মনে করতে করতে চোখ বন্ধ করেছিলাম। সেই কষ্টটা আমার আজও ঘুমাতে দেয় না অর্ক। নিলয় আবার লোহার রড দিয়ে অর্ককে মারে। মুখ থুবড়ে পড়ে যায় নিলয়। কাদা মাখা শরীরটা রক্ত দিয়ে আরো বিচ্ছিরি দেখাচ্ছে। অর্কের দিকে তাকিয়ে নিলয় আবার বলে, মিমির দিকে পিস্তল তাক করে ধরি আমি। সাথে সাথেই মিমি বলে, তোকে তো কেবল মারাটা আমার অর্ডারের ব্যাপার। আমি হাসি মুখেই বলি, আর আমি মারবো কোনো অর্ডার ছাড়াই। এখানে যত পুলিশ আছে সবার পরিবারের লোক আমার হাতে বন্দি। সবার বাড়িতে আমার লোক যে বসে আছে। তো অফিসার্স, যদি নিজেদের এবং পরিবারকে বাঁচাতে চাও তো চলে যাও, না হলে আমি যদি এখান থেকে না ফিরি তবে তোমাদের এই জায়গা আর তোমাদের পরিবারের সবাই বোম ব্লাস্টে মারা যাবে। সবাই তখন যে যার মতো করে চলে যায়। বিয়েতে সব লোক পালিয়ে যায়। সারা বাড়িতে আমি আর মিমি দাঁড়িয়ে। মিমির দিকে পিস্তল হাতে দাঁড়িয়ে আছি আমি। মিমির চোখ ছানা বড়া হয়ে যায়, আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তোমাকে ঠকিয়েছি। আমাকে মেরো না প্লিজ নিলয়। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমাকে মেরো না। আমি তখন উচ্চস্বরে হেসে দেই। হাতে থাকা পিস্তলটি কোমরে গুজে ওর দিকে যাই। ওর পাশে যেয়ে বসে পড়ি। মিমিকে টেনে নিয়ে আমার পাশে বসাই। তারপর বলি, মনে পড়ে এভাবে কতটা বিকেল কাটিয়েছি? তুমি আমার কাঁধে মাথা রেখে বসে থাকতে আর আমি তোমার সাথে কথাই না, স্বপ্ন বোনার গল্প করতাম। কিন্তু সবগুলো ছিলই মিথ্যে। না না, আমার দিক থেকে মিথ্যে না, মিথ্যে ছিল তোমার দিক থেকে। আমি মিমিকে টেনে আমার কাঁধে মাথা রাখতে দেই। সে কোনো কথা বলে না। আমি মিমিকে টেনে নিয়ে জোর করে ওর ঠোঁটে কিস করি। আমার দিকে মিমি কেবল বোকা দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর বলি, আচ্ছা যাও, ছেড়ে দিলাম। কথাটা বলে আমি হেঁটে চলে আসতে যাব, তখনই মিমি আমার কোমর থেকে পিস্তল বের করে আমার দিকে তাক করে শার্ট করে গুলি করে, কিন্তু গুলিটা মিস হয়। আমি জোরে হাসি। মিমি আবার গুলি করে, কিন্তু আর গুলি বের হয় না। পিস্তলে আমি একটা গুলি নিয়ে গিয়েছিলাম, আর আমি নিজেই চেয়েছিলাম মিমির কাছে ওই পিস্তলটি যাক। দেখতে চেয়েছিলাম ওর বিশ্বাস, কিন্তু মেয়ে তো, বিশ্বাস আর বিষ, মেয়েদের মধ্যে বেশ একটা ভালো সম্পর্ক, তাই না? আমি মিমির দিকে তাকিয়ে বলি, না মিমি, আজ আর তোমার পালা না, আজ আমার পালা। আজ আমি মারবো, চিৎকার করবে তুমি, কিন্তু মজার ব্যাপার, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। আর যে আসবে সেই তোমার আমার এই রাফিয়ান খেলাতে সেই মরবে। কথাগুলো বলে আমি পা থেকে ছোট্ট পিস্তলটি বের করি, যা সব সময় আমি নিজের রক্ষার্থে রেখে দিতাম। সেই পিস্তলটি ছিল বুলেটে ভরা। বের করেই বসে পড়ে মিমির পায়ে একটা গুলি করি। মিমি চিৎকার দিয়ে ওঠে। এক পায়ে গুলি খেয়ে মিমি কাত হয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আমি আবারও গুলি চালাই, যেটা মিমির আরেকটি পায়ে যেয়ে লাগে। মিমি এবার পড়ে যায়।
আমি হাসতে হাসতে আবার গুলি করি। এবার গুলিটা যে মিমির কপালে লাগে। মিমি মারা যায়। তারপরও পিস্তলে থাকা বাকি গুলিগুলো মিমির মরা দেহতে ইচ্ছে মতো চালাই। তারপর সেখান থেকে চলে আসি। জানি সর্ক, সেদিন আমার কোনো চোখ দিয়ে পানি পড়েনি। আজ তোকে মারতে এসে পড়েছে, কারণ তোকে আমি আরও বেশি আপন ভাবতাম রে। এখানে যতগুলো লোক আছে, এরা যদি বলে আমাকে মেরে ফেলতে চায়, আমি হাসতে হাসতে ওদের পিস্তলের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকব। যার হাত কাঁপবে আমাকে গুলি চালাতে, সেই আমাকে ভালোবাসে রে। মাসুম, তোর পিস্তলটি বের কর। সবাই নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয়কে একে একে সবাইকে পিস্তল বের করতে বলে। সবাই নিলয়ের কথা মতো পিস্তল বের করে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। তোর সবাই লাইন দিয়ে দাঁড়া। নিলয় কথাটা বলে সামনে যায়, তারপর বলে, তোদের পিস্তল আমার দিকে ধর, তারপর আমাকে গুলি কর। কি কি বলো ভাই, এসব পাগল হয়ে গেছো? যা বলছি তাই কর, না হলে তোদের সব কয়টাকে আমি নিজেই গুলি করব। নিলয়, পাগলামি থামা, তাড়াতাড়ি বাসায় চল। চুপ, তুই ওর মধ্যে আসিস না। যদি আসিস তবে যা পিস্তল নিয়ে সামনে যা, আমাকে গুলি কর। সরি ভাইয়া, আমি তোমার হাতে মরতে রাজি, কিন্তু তোমাকে গুলি করতে পারবো না। কথাটা বলেই মাসুম নিজের হাত থেকে পিস্তল ফেলে দিয়ে মাথাটা নিচু করে নিলয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। একে একে সবাই পিস্তল ফেলে দিয়ে দাঁড়িয়ে যায়। এবার তোমার পালা ভাইয়া, আমাদের মেরে দাও। হয়তো তুমি ভাবছো আমরা অর্কদের মতো বিশ্বাস নিয়ে খেলতে পারি, তাই আজ আমাদেরও মেরে দাও। নিলয় কথাটা শুনে পিস্তল ধরে ওদের দিকে। সবাই চোখ বড় বড় করে তাকায়। তবে কি নিলয় ওদের মেরে ফেলবে? সবাই কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এদিকে রাকিব রেডি হাতে লোহার রড নিয়ে। যদি নিলয় সবাইকে গুলি করে, তবে রাকিবও নিলয়কে ছাড়বে না। নিলয় উচ্চস্বরে হাসে। সবাই ওর হাসির দিকে তাকায়। তারপর একটি গুলি চলে। ধুম করে মাটিতে পড়ে যায় একটা বলবিত শরীর। নিলয়ের দিকে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। নিলয়ের চোখে পানি। নিলয় হাসে। তবে নিলয় আজ এই হাসির মাঝে একটা অধিক প্রাণের সন্ধান খুঁজে পেয়েছে। তারপর নিলয় দুই হাত দিয়ে সবাইকে কাছে ডাকে। রাফাত, মাসুম, সিয়াম ও রুদ্র দৌড়ে এসে নিলয়কে জড়িয়ে ধরে। সবার চোখে পানি। নিলয়ও কাঁদছে। রাকিব ভাবার মতো কেবল নিলয়ের দিকে একবার তাকায়, আরেকবার পাশে তাকায় পড়ে থাকা অর্কের নিথর দেহটির দিকে। নিলয়ের পিস্তলের গুলিটা সোজা গলায় এসে লাগে অর্কের। নরম মাংস ভেদ করে নিলয়ের বুলেট পতিত হয় মাটিতে, আর অর্কের দেহটি পতিত হয় কাদা মাখা সাথে সাথে মাটিতে। রক্ত যেন চারিদিক মিছিল ছড়িয়ে বহমান হতে ব্যস্ত। নিলয় সবাইকে নিয়ে যখন গাড়িতে উঠতে যাবে, তখন রাকিব থেমে যায়। রাকিবের দিকে তাকিয়ে দেখে রাকিব অন্যদিকে কোথায় যেন তাকিয়ে আছে। রাকিবের দৃষ্টি সোজা। নিলয় তাকিয়ে দেখে দুজন লোক গাড়িতে উঠে চলে যাচ্ছে। রাকিব বলে, নিলয়, আমাদের দেখেছে ওরা। এটা নতুন কিছু না, তবে সে ছিল একজন, কিন্তু এখন হয়েছে দুজন। ব্যাপারটা তো সেটা না। তো আমি একজনকে মনে হয় চিনি, খুব ভালো করে চিনি। কি বলিস? নিলয় বেশ খানিকটা অবাক চোখে তাকায় রাকিবের দিকে। আগন্তুক মেয়েটাকে রাকিব জানে, তবে কে সে? নিলয় চেনে না, অথচ রাকিব চেনে। কে হতে পারে? যা বলছি তা একদম শিওর, কিন্তু মনে করতে পারছি না। আচ্ছা চল, আজ রাতেই তো মাস্তানি জীবন শেষ। তাহলে চিন্তা করে কি লাভ? এই শহর ছেড়ে চলে যাব। আচ্ছা চলো। নিলয় গাড়িতে বসে। রাকিবের মুখে চিন্তার ছাপ। রাকিবের দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসি দেখে রাকিবের তখন মনে পড়ে যায় নিলয় একটা রহস্যের কথা ভেবে তখন হাসছিল। নিলয়, তুই কিন্তু বলি না কিসের রহস্য? মাসুম, ভাইয়া, তোরা সবাই একটা ব্যাপার খেয়াল করেছিস? কোন ব্যাপার? আমাদেরকে নয়ন আর অর্কের খবর কে দিয়েছে? কে আবার ফোন করেছিল তোমাকে? সেই নাম্বার ট্যাগ করে যে জায়গায় গিয়েছি, আর সেইখানে নয়ন আর অর্ককে খুঁজে পেয়েছি। আরে গাধা, মজার ব্যাপার তো এটাই। ওই আগন্তুক মেয়েটা এমন জায়গা থেকেই কল করেছে যেখানে ট্র্যাক করে আমরা পৌঁছাতে পারি, আর নয়নও অর্ককে খুঁজে পায়। আর মেয়েটা বেশ ভালো করেই জানে নয়ন আর অর্ককে আমরা খুঁজে পেলে মেরেই ফেলব, আর সেই সব কিছু ও নিজেই প্রমাণ হিসেবে রাখতে পারে। গাড়িটা এসে থামে নিলয়ের বাড়ির সামনে। রাকিব পথে নেমেই যেত, কিন্তু নিলয় নামতে দেয়নি।
নিলয়ের মনে অনেক প্রশ্ন জিগেছে। কে মেয়েটা? রাকিব কেন এত শিওরলি বলতে পারছে মেয়েটাকে সে চেনে? আর কেনই বা সে আমার শত্রুদের ঠিকানা এভাবে আমাদের দিচ্ছে যাতে আমরা সেখানে যেয়ে খুন করি? কে হবে মেয়েটা? কি হলো, গাড়ি থেকে নামবি না? মাসুম, তোরা যা ঘুমিয়ে পড়। আর শোন, অস্ত্রগুলো সব নষ্ট করে দিস। আচ্ছা ভাইয়া, ওই চল। ওরা চলে গেল। রাকিব আর নিলয় ঘরের দিকে যেতে লাগলো। নিলয় রাকিবকে প্রশ্ন করে, আচ্ছা, তুই কি আসলেই চিনিস ওই মেয়েটাকে? অনেকখানি চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক আন্দাজ করতে পারছি না। তোর কেন মনে হচ্ছে তুই ওকে চিনিস? একবার বল আমাকে, কে সে? বাদ দে নিলয়, কাল কিন্তু নীলা আসবে, মনে আছে তো? মনে আছে। তাহলে এইসব বাদ দে। নীলা কিন্তু জানে যে তুই এসব ছেড়ে দিয়েছিস শিফাতের মৃত্যুর পর। এখন যা, নেহা ভাবিকে নিয়ে দেখ কেমন আছে। নিলয় রুমে চলে আসে। রাকিব অন্য রুমে চলে যায়। নিলয় রুমে প্রবেশ করে। দেয়াল ঘড়িটার দিকে তাকায়। রাত 1:10। নেহা ঘুমাচ্ছে। নিলয় নেহার কাছে যায়। কেমন যেন অজস্র মায়া নেহার মুখটাতে লেগে আছে। নিলয় অপলকভাবে তাকিয়ে থাকে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়। নেহার কপালে হাত রাখে। জ্বরটা তখনও আছে শরীরে। নিলয়ের স্পর্শ পেয়ে নেহা ঘুমন্ত অবস্থায় যেন একটু কেঁপে উঠল। নিলয়ের সাথে সাথেই হাত সরিয়ে নিতে যাবে, তখনই নেহার অবচেতন হাত নিলয়ের হাতটি শক্ত করে ধরে নেয়। নিলয় ছাড়ানোর মৃদু চেষ্টা করে ব্যর্থ হয়। নেহা নিলয়ের হাতটি আঁকড়ে ধরে। নিলয় মুচকি হাসে। বিছানার উপর নেহার পাশে হেলান দিয়ে বসে। নেহার মুখের দিকে তাকিয়ে নিলয় চুপটি করে বসে থাকে। এদিকে নেহা নিলয়কে নিয়ে স্বপ্ন দেখে। কে যেন নিলয়কে তার থেকে কেড়ে নিতে যাচ্ছে। নিলয়কে নেহা ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পায় নেহা। নিলয় থেমে যায়। নেহা দৌড়ে নিলয়ের হাত শক্ত করে ধরে। নিলয়ের বুক থেকে তখন তাজা রক্ত গড়িয়ে পড়তে থাকে। কারা যেন নিলয়কে গুলি করেছে, আর সেগুলি নিলয়ের বুকের ঠিক বাম পাশে এসে লাগে। নিলয় পড়ে যাচ্ছে, আর তখনই নেহা নিলয়ের হাত প্রচণ্ড রকম শক্ত করে আঁকড়ে ধরেছে। নেহা বারবার বলছে, এভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না। আমি অনেক ভালোবাসি তোমায় নিলয়। যখন নীলচে আকাশ সাদা মেঘে ছেয়ে যাবে, তোমার হাতটা ধরে অনেকটা পথ হাঁটতে চাই আমি। করে বৃষ্টি নামবে যখন, আমরা খালি পায়ে হাঁটবো। তুমি ছাতা মেলে ধরতে চাইবে, আমি তা মেলতে দেব না। আমি চাইবো দুজনে বৃষ্টিতে ভিজতে। জ্বর আসবে বলে আমায় বকা দেবে, আমি রাগ করব, তুমি আমার রাগ ভাঙাবে। কত কিছুই তো বাকি, আমার ছেড়ে যেও না নিলয়। নেহা কাঁদতে থাকে। নিলয় তাকিয়ে দেখে নেহা বিড়বিড় করে কিসব বলছে। নেহার কাঁপুনি দেখে নিলয় আরও একটি কাঁথা এনে গায়ে দিয়ে দেয়। নিলয় আবারও নেহার কপালে হাত রাখে। নেহা আবার নিলয়ের হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিতে থাকে। তারপর ঘুমের ঘোরেই নেহা নিলয়ের বুকের উপর মাথা রেখে ঘুমাতে থাকে। নিলয় নেহার মাথায় হাত বুলাতে থাকে। এভাবেই কেটে যায় বাকি রাত। ভোরের দিকে নিলয় ঘুমিয়ে পড়ে। সকালে নেহার ঘুম ভাঙে। চোখ মেলে তাকাতেই দেখে নিলয়ের বুকে সে মাথা রেখে ঘুমোচ্ছে। লাফ দিয়ে উঠে নেহা। নিলয়ের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে নেহা ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। সরি, আমি আসলে কোনো ব্যাপার না, বরং আমি হেলান দিতে দিতে কখন যে শুয়ে পড়েছি বুঝতে পারিনি। তোমার জ্বর কমেছে নাকি? কষ্ট করে এভাবে থাকার কি দরকার ছিল? আমার জ্বর না ভালুকের জ্বরের মতো, যেদিন আসে তার পরের দিনই ঠিক হয়ে যায়। দেখুন, এখন কোনো জ্বর নেই আমার। কথাটা বলি নেহা আবার নিলয়ের হাত ধরে কপালে নিয়ে যায়। নিলয় দেখে আসলেই নেহার কোনো জ্বর নেই। নিলয় মনে মনে খুশি। নিলয় বলে, তাহলে রেডি হয়ে নাও, আজ বাসায় অনেক গেস্ট আসবে। কেন? আজই তো আমার জীবনের বেস্ট দিন, সাথে তোমারও। বুঝলাম না। বুঝতে হবে না। কথাটা বলে নিলয় ঘর থেকে বের হয়। নেহা কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে যায়। নেহা ফ্রেশ হয়ে নিচে আসে। রাকিব, মাসুম, সিয়াম, রাফাত, রুদ্র, আরিতা, নানা, নানু সবাই বসে আছে, কিন্তু নেহা নিলয়কে দেখতে পেল না। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল নেহা, কিন্তু কোথাও পেল না। নেহা ওদের সাথে যেয়ে বসে। কয়েক মিনিট পর নেহা দেখে নিলয় কালো স্যুট প্যান্ট পরে বের হয়েছে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলে, নানি, আমি যাচ্ছি, তোমাদের জামাইকে আনতে যাচ্ছি, তোমরা রেডি থাকো, নীলা আসবে। কথাটি বলেই নিলয় চলে যায়। আব্বু কেন আসবে? আর ওই নীলা আবারও এখানে কেন আসবে? নেহা
মনে মনে কথাটি বলে। নিলয় চলে যাওয়ার কয়েক মিনিট পরেই কলিং বেল বেজে ওঠে। নেহা নিজেই দরজা খোলে। তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে নেহার থেকেও সুন্দর হবে। নেহা হাঁ হয়ে তাকিয়ে রইল কিছু সময়, তারপর বলে, আপনি কে? আমি নীলা। আর তুমি? আমি নিলয়ের। আচ্ছা ছাড়ো, ভিতরে চলো। নীলা তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। রাকিবকে দেখিয়ে নীলা জড়িয়ে ধরে। পরক্ষণে আবার কলিং বেল বেজে ওঠে। নেহা যেয়ে দরজা খুলে দেয়। দেখে আফরিন আর শান্তা দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে নেহা কিছুটা অবাক হলেও অনেক খুশি হয়। তোরা এখানে? রাস্তায় ভাইয়ার সাথে আমাদের দেখা হলো, তোর জ্বর, তাই দেখতে আসলাম। ভেতরে আয়। ওরা তিনজন ভিতরে প্রবেশ করে। রাকিবের পাশে নীলাকে দেখে আফরিন হাঁ হয়ে তাকিয়ে থাকে। মুখে প্রচন্ড রাগের প্রতিচ্ছবি দেখা যায়। সবাই আফরিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেন? রাকিব মাথা নিচু করে বসে রইল। তারপর মুখ তুলে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। কিরে আফু, তুই এভাবে তাকিয়ে কি দেখছিস? উনি রাকিব ভাইয়ার পাশের জন নেহা। তো রাকিব কেন ওর পাশে বসবে? মানে হলো রাকিব আমার বিএফ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি? নেহা আর শান্তা একটু টু শব্দ করে উঠে। আফরিনের দিকে দুজনে হাবার মতো তাকায়। এত বড় কথা আফরিন কোনোদিন কাউকেই বলেনি। রাকিব আস্তে হেঁটে আফরিনের পাশে এসে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, ইয়ে মানে তুমি এখানে? চুপ, আমি নেই বলে কি মেয়েদের পাশে যে এভাবে বসতে হবে? এখানে প্লিজ এখন চুপ থাকো। আর নীলা আমার বেস্ট ফ্রেন্ড। বাদ দে আফু, বেস্ট ফ্রেন্ডই তো। আচ্ছা ঠিক আছে, তবে বাইরে বের হবা না বলে দিচ্ছি, তখন বোঝাবো। রাকিবের দিকে তাকিয়ে আফরিন কথাটা বলে। নেহা আর শান্তা হাসতে থাকে। এই আরিতা, নীলয় আসবে কখন? ওকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। শয়তানটা নাকি আরো কিউট হয়েছে, দেখতে নাকি অনেক স্মার্ট হয়েছে। কই সে? বাইরে গিয়েছে। কিছু লাগবে? আমাকে বলো। তোমার ভাইয়াকে লাগবে। কই ও? কি বলেন আপনি? আরে নেহা, আপু নীলা আপু বলতেছে নিলয় ভাইয়ার সাথে আড্ডা দিবে, তাই তাকে চাই, তাই না নীলা আপু? আরিতা নীলার দিকে তাকায়, মুচকি হাসে। নেহা কেবল রাগী চোখে তাকাতে থাকে ওদের দিকে। আফরিন কাছে এসে বলে, কিরে এবার রেগে যাচ্ছিস কেন? চুপ কর তোরা। আরিতা, কিন্তু ও কোথায়? আমার কেন যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা চলছে, আমি বুঝতে পারছি না। নেহা বিড়বিড় করে কথাটা বলল, তারপর জোর গলায় বলে, উনি বাইরে গেছে, আরিতা তো বলল। ওহ, আসবে কখন? ওকে ছাড়া ভালো লাগছে না। অস্থির হওয়ার কিছু নেই, চলে আসবে। কে কি খাবা, চা নাকি কফি? আমি নিজেই বানাতে পারি। চা নিয়ে আয় যা। রাকিব চলে গেল। সাথে আফরিনও দৌড়ে চলে গেল রাকিবের পিছনে। মাসুম, রাফাত আর সিয়াম শান্তার দিকে পালা করে তাকাতে লাগলো। আর শান্তা তা বুঝতে পেরে এক একজনকে চোখ টিপ মারতে লাগলো। কিছু সময় পর আফরিন আর রাকিব চা নিয়ে আসে। সবাই চা খাচ্ছে আর টিভি দেখছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। নেহা দরজা খুলতে যাবে, তখনই নীলা বলে ওঠে, থাক, আমি যাচ্ছি। নিশ্চয় নীলা এসেছে, আমি দরজা খুলছি। নীলা দরজা খোলে। সবাই দেখে নিলয় এসেছে। নীলা নিলয়কে দেখেই জড়িয়ে ধরে। কেমন আছো এখন? ভালো। তুমি? আমিও ভালো। নিলয়ের পিছনে আশরাফ সাহেব দাঁড়িয়ে। ওনাকে দেখে নীলা নিলয়কে ছেড়ে দেয়। নিলয় ভিতরে প্রবেশ করে। নেহার দিকে তাকায় নিলয়। নেহার আগি চোখে তাকিয়ে আছে। আফরিন জোরে হেঁটে নেহার পাশে এসে দাঁড়ায়। তারপর মুচকি হেসে বলে, কোনো ব্যাপার না, ফ্রেন্ড তো এরকম হতেই পারে। নেহা আফরিনের দিকে চোখ গরম করে তাকায়। আফরিন হেসে চলে যায়। ফ্রেন্ড তো, তা তুমি করে কেন বলছে? নেহা একা একাই কথা বলে যাচ্ছে। রাকিব, আমার সাথে উপরে আয় তো। রাকিব উপরে যায়। নিলয় রাকিবকে বলে, দেখ, নীলা আমাকে পছন্দ করত, সেটা তুই জানতি, কিন্তু নেহা তা জানে না। যদি জানে তো বুঝতেই পারছিস কি হবে। আচ্ছা, ওকে বুঝিয়ে বলবো। আর তোকে তো বলা হয়নি, আফরিন কিন্তু আমার জিএফ। হি হি হি, তোর জিএফ বলে কি এক পায়ে নুপুর পড়ে? আরে না, ওর নুপুর নাকি হারিয়ে গেছে। ও চল তাহলে নিচে যাওয়া যাক। নেহার দিকে যখন আফরিন দৌড়ে আসছিল, তখন নিলয় খেয়াল করে আফরিনের এক পায়ে নুপুর নেই। তাই রাকিবকে কথাটি বলে নিলয়। নিচে বসে সবাই আড্ডা দিচ্ছে। আর নিলয় গম্ভীর হয়ে আফরিনের পায়ের দিকে তাকাচ্ছে। এক পায়েও নুপুর নেই। পরের পায়ে নুপুরটা নিলয়ের বেশ পরিচিত লাগছে। কোথায় যেন সে দেখেছে। নিলয় বসা থেকে উঠে মাসুম, সিয়াম, রাফাত আর রুদ্রকে ডাকে।
কি হয়েছে ভাইয়া? সবার সামনে থেকে চলে আসলে, আবার ডেকে আনলে। আফরিনের উপর নজর রাখ। সে ভাইয়া, রাকিব ভাইয়ের জিএফের উপর নজর দেব কি? আরে গাধা, মনে আছে আমরা একটা মেয়ের নুপুর খুঁজে পেয়েছিলাম? কেন জানি না, ওই নুপুরটা আফরিনেরই। একটু নজরে রাখ। আর সেই কারণেই রাকিব বলছিল সে মেয়েটাকে খুব চেনা চেনা লাগছিল। তারপর সবাই আবার আড্ডাতে চলে গেল। সবাই যে যার মতো করে আড্ডা দিচ্ছে। নিলয় বসতেই নেহা নিলয়ের পাশে যেয়ে বসতে যাবে, তখনই নীলা কোথা থেকে এসে নিলয়ের পাশের চেয়ারে বসে। রাকিব বোকার মতো সেদিকে তাকায়, আর নেহার রাগী চোখে ওদের দিকে তাকায়। নেহা দেখতে থাকে নীলা নিলয়ের হাত ধরছে, চুল ধরছে। ওইসব দেখে গা জ্বলে যাচ্ছে নেহার। তাই কাউকে কিছু না বলে রুমে এসে শুয়ে পড়ে। নিলয় নেহার চলে যাওয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে মনে মনে বলল, কি হলো, আজ নেহা আমার সাথে কোনো কথা বলছে না? কিন্তু কেন? তবে কি নীলা কিছু বলছে, নাকি নীলাকে নিয়ে নেহা উল্টাপাল্টা ভাবছে? নিলয়ও কিছু সময় পর রুমে আসে। এসে দেখে নেহা শুয়ে আছে। নিলয় বলে, নেহা, বলেন। তুমি আমার সাথে কথা বলছো না কেন? বলছি তো। কই? আচ্ছা, আমার পাশে এসে বসো। না, আমি এইখানে ঠিক আছি। আসতে বলছি, আসো। নেহা নিলয়ের ধমক খেয়ে নিলয়ের পাশে যেয়ে বসে। নিলয় নেহার হাত ধরে, কিন্তু নেহা তা ছাড়িয়ে নেয়। আবার নেহার হাত ধরেও। নেহা এবার চুপ হয়েই বসে থাকে। নিলয় বলে, কিছু হয়েছে? কিছু না। তাহলে এত চুপ কেন? এমনি একটা কথা ছিল। বলো। নীলাকে সত্যি আপনার শুধু ফ্রেন্ড? নিলয় হেসে দেয়। নেহা নিলয়ের দিকে বিরক্তি নিয়ে তাকায়। আর সহ্য করতে পারছে না নিলয়কে নেহা। হাতটা ছাড়িয়ে নেহা বলে, না হেসে বলুন। শুধুই ফ্রেন্ড আমার থেকে। ও মনে হয় ভালোবাসে আপনাকে, তাই না? আর আপনি? তোমাকে ভালোবাসি। নীলা আমার থেকেও তো সুন্দরী। তো? না, কিছু না। নেহা মনে মনে হাসে, তবে হাসিটা কেবল মনেতেই রেখে দেয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা বলে, উঠলেন যে? নেহা, তোমাকে তো বলা হয়নি সারপ্রাইজ পার্টিটা কিসের? হ্যাঁ, বলুন। আসলে আমি মাস্তানি ছেড়ে দিচ্ছি। নেহা চুপ হয়ে যায়। কিছু সময় কাল রাতের ঘটনাগুলো বেশ খারাপভাবেই মনে করতে লাগলো। যদি নিলয় একদম সাধারণ কেউ হতো, তাহলে কি পারতো ওদের সাথে লড়াই করতে? না থাক, ও মাস্তানি জীবনেই থাকুক। না, মাস্তানি জীবন দিয়ে তো বাকি সময় চলবে না। পুলিশ ধরে নিয়ে গেলে শেষমেশ কি হবে? না, ও ছেড়ে দিক, সুন্দরভাবে জীবন অতিবাহিত করব। নেহা এক মনে কথাগুলো ভাবতে থাকে। নিলয়ের দিকে তাকায়। তখনই দরজায় দুটো টোকা পড়ে। তাকিয়ে দেখে আফরিন আর রাকিব এসেছে। নেহা ওদের দুজনের দিকে তাকিয়ে বসা থেকে উঠে গেল। আর নিলয়ের চোখ সোজা আফরিনের পায়ের দিকে চলে গেল। ওদের পিছনে মাসুম, সিয়ান, রাফাত, রুদ্ররাও আছে। মাসুম ইশারা করে নিলয় কিছু একটা বলল। নিলয় বলে, আচ্ছা নেহা, তোমরা নিচে যাও, আমি আর মাসুমরা আসছি, একটু কাজ আছে। নিলয়ের কথা মতো ওরা চলে গেল। বাকিরা রুমে আসে। নিলয় কোরের পকেট থেকে সেই নুপুর বের করে। অনেক দামি একটা নুপুর। নুপুরের দিকে নিলয় কিছু সময় তাকিয়ে থেকে বলল, শিওর এই নুপুরটা আফরিনের? ভাইয়া, ওর পায়ে ওই নুপুর সাথে একদম মিলে যাচ্ছে। আর আমরা ওকে কথা বলতে দেখছি কারোর সাথে ফোনে, কিন্তু কি কথা বলতেছে তা জানি না। তবে অবশ্যই গোপনীয় কিছু। আর ও ওখানে কেন? নেহার জ্বর, তাই ওরা আসছে। কিন্তু কে বলেছিল নেহা ভাবির জ্বর এসেছে? নেহা বা রাকিব বলেছে হয়তো। আমাদের তা মনে হচ্ছে না ভাইয়া। ও জানে কাল রাতে ও পিছু নিয়েছিল তোমার। নেহা ভাবির কাল রাতেই জ্বর ছিল, তাই চলে এসেছে। তুমি রাকিব ভাইয়াকে জিজ্ঞেস করো, আমরা ভাবিকে জিজ্ঞেস করি। নাস্তার সাথেও কথা বলবো। তবে গোপনে, যেন বুঝতে না পারে। ওরা চলে যায়। নিলয় বিছানায় বসে পড়ে। একবার ভাবে মাস্তানি ছেড়ে দেবে কিনা, আরেকবার ভাবে না থাক, ছাড়বো না। কিন্তু বারবার আশরাফ সাহেবের কথাগুলো আর নেহার মুখটা নিলয় মনে পড়তে লাগলো। তাই যাই হয়ে যাক, নিলয় এসব ছেড়ে একদম সাদাসিধে একটা মানুষ হবে ভেবেই নিল। নিলয় নিচে আসে। সবার দিকে তাকিয়ে নিলয় মাস্তানি ছেড়ে দেওয়ার ঘোষণা করে দেয়। আশরাফ সাহেব অনেক খুশি, নেহাও অনেক খুশি হয়। রাতে নিলয় ছাদে গিয়ে সিগারেট জ্বালায়। মাসুম, রাফাত, সিয়ামও থাকে।
ভাইয়া মাস্তানি ছেড়ে দিলে? তোকে কে বলল? তুমি তো বলেছো এসব রাস্তা থেকে একেবারেই সরে গেলাম। আরে গাধা, নিলয় কখনো মাস্তানি ছাড়বে না, তবে সেটা সবসময় করব না। আফরিনের উপর নজর রাখ। যখন বলেছিলাম এসব ছেড়ে দিয়েছি, তখনই ওর মুখে অন্য রকম কিছু দেখেছি। ওকে কি আজ রাতে তুলে আনবো? না। কেন? পরে বলবো। তোরা এখন যা, খুব সাবধানে আফরিনের উপর নজর রাখবি। মাসরুমরা চলে যায়। নিলয় ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে। তখনই কে যেন নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। নিলয় বলে ওঠে, কি ব্যাপার, আজ তুমি এত জড়িয়ে ধরেছ? নিলয় চমকে উঠে পিছনে ঘুরে দেখে নীলা দাঁড়িয়ে, পিছনে রাকিবও আছে। নীলা? নেহাকে ভাবছিলে? রাকিব, তুই নীলা? সরি রে, কি করব বল, ও ছোট থেকেই কেমন তুই জানিস। তুমি কেন নেহাকে বিয়ে করলে? চুপ করো, কাল সকালেই তুমি চলে যাবে। আমি তোমাকে তো ভালোবাসতাম না কোনো দিন, তোমাকে অনেক ভালো একটা বন্ধু ভাবতাম, কিন্তু তুমি তো ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। আমার মাস্তানি জীবন দেখে কাছেও আসতে না। আজ যখন এসব ছেড়ে দিচ্ছি, তখনই ভালোবাসতে আসলে? বাহ! আর নেহা আমার সব কিছু। ও জানতো আমি মাস্তানি করতাম, ওর সামনে আমি 5 জনকে মেরেছি। কই, ও তো চলে যায়নি, ও ঠিকই আমার পাশে আছে। আমি নেহাকে ভালোবাসি, কাল তুমি চলে যাবে সোজা। কথাগুলো বলে নিলয় আর ছাদে দাঁড়ায় না। ছাদ থেকে বের হতেই নিলয় হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। নেহা ছাদের দরজার কাছে দাঁড়িয়েছিল। নিলয় নেহার দিকে ভর্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় ভাবে হয়তো নেহা রাগ করবে। নীলার সাথে কথা বলেছি আর নীলা আমাকে জড়িয়ে ধরেছে বলে। নিলয় বলে, মানে সরি। নেহা আর দাঁড়ায় না, সোজা রুমে চলে আসে। নিলয়ও পিছনে আসে। নেহা বিছানার উপর বসে পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। নিলয় খানিকটা বড় বড় চোখে তাকিয়ে থেকে বলে, আসলে নেহা সরি। আমি কি জানি তুমি রাগ করে পুতুল ফেলে দিয়েছো। আরে না মিস্টার, আমি আপনার সব কথা শুনেছি, তাই আজ থেকে পুতুলটার দরকার নেই। আপনি বিছানায় ঘুমাবেন, আর তুমি? আমিও বিছানায়, দুজন একসাথেই ঘুমাবো। কি? নিলয় হাবার মতো তাকিয়ে থাকে। যাক, তাহলে নেহা রাগ করেনি। এভাবে কিছু সময় দুজনে বকবক করে ঘুমিয়ে পড়ে। রাতের এক সময় নেহার ঘুম ভেঙে যায়। খেয়াল করে নিলয় তাকে কোলবালিশ বানিয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নেহা নিলয়ের মুখের দিকে তাকায়। খোঁচা খোঁচা দাড়িতে নিলয়কে বেশ মানায়। নেহা কিছু সময় তাকিয়ে থাকে নিলয়ের দিকে। এক সময় নেহাও ঘুমিয়ে পড়ে। সকালে নিলয়ের ঘুম ভাঙতেই দেখে নেহা নেই। ওয়াশরুম থেকে শব্দ আসছে। ঘড়ির দিকে তাকায় 8টা বাজে। নেহা ভার্সিটিতে যাওয়ার সময় হলো। ওকে জড়িয়ে ধরে কি আরামেই না ঘুমিয়েছি। নিলয় ভাবতে ভাবতে হেসে দেয়। কি হলো, উঠবেন নাকি পানি দেবো গায়ে? নেহার কথা শুনে নিলয় নেহার দিকে তাকায়। ভেজা চুল বেয়ে টপ টপ করে তখনও পানি পড়ছে। নিলয়ের মাথায় বেশ বড় রকমের শয়তানি চাপে। কেমন যেন এক আলাদা আকর্ষণে নেহার দিকে নিলয় যেতে থাকে। নেহা পিছাতে থাকে, নিলয় আগাতে থাকে। এক সময় নেহা দেয়ালের সাথে ধাক্কা লেগে সেখানেই দাঁড়িয়ে যায়। নিলয় তাকে ধরে ফেলে। কি হচ্ছে এটা? প্রেম। প্রেম? এভাবে ভয় দেখিয়ে? করেন বলছি। না। আমি কিন্তু চিৎকার করব। করো। নেহা চোখ বন্ধ করে জোরে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে মাসুম, সিয়ামা, রাফাত দৌড়ে আসে। কি হয়েছে ভাবি? তোমাদের ভাইয়া। চোখ খুলে নেহা হাঁ হয়ে তাকিয়ে চুপ হয়ে যায়। নেহা দেখে নিলয় বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। নেহা ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। ভাইয়া, কি উঠছে না? হ্যাঁ। কিরে তোরা কখন এলি? আর কিসের একটা চিৎকার শুনতে পেলাম আমি, কি হলো? ভাইয়া, ভাবি চিৎকার দিয়েছিল। ও আচ্ছা, যা আমি দেখছি। মনে হয় তেলাপোকা দেখেছে। নিলয় চোখ খুলে ঘুম ঘুম চোখে ওদের দিকে তাকিয়ে কথাগুলো বলে। নেহা কেবল চুপ হয়েই তাকিয়ে দেখছে। নেহার দিকে তাকিয়ে নিলয় চোখ মেরে ওয়াশরুমে চলে যায়। এটা কি হলো? ফাজিল ছেলে একটা, ইচ্ছে তো করছে নাকে যে ঘুষি দিয়ে একটা। সকালের খাবার খেয়ে নেহা ভার্সিটিতে চলে যায়। তারপর ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে নেহা দেখে গেটে নিলয় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে বাইকে ওঠার ইশারা করলো। নেহাও মুচকি হেসে কিছু না বলে বাইকে উঠে বসে। নিলয় বলে, চলো কোথাও ঘুরে আসি। কোথায়? তুমি বলো কোথায় যেতে চাও?
আব্বুকে দেখতে যাব। উনিই এসেছে, আমি তো একদিনও যাইনি। প্লিজ চলেন। ওকে, তাহলে আর কি, চলো আমার শ্বশুরকে দেখে আসি। কিছু সময় পর দুজনে আশরাফ সাহেবের অফিসের সামনে এসে থামে। নেহাকে বাইক থেকে নামার ইশারা করলো নিলয়। নেহা ধীর পায়ে অফিসের ভিতরে প্রবেশ করলো। অফিসের ভিতরে যেতেই নেহা দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। নেহা কোনো কথা না বলে দৌড়ে আশরাফ সাহেবের রুমের দিকে যেতে থাকে, কিন্তু সেখানে নেহা কাউকেই দেখতে পায় না। নেহা একজনকে জিজ্ঞাসা করে, আমার আব্বু কোথায়? তোমার আব্বু এইমাত্র স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে যাওয়া হলো। উনি কাঁচতে কাঁচতে বমি করে দিয়েছিল, কাশির সাথে রক্ত পড়ছিল, বুকে হাত দিয়ে তোমার কথাই বলছিল। তখনই আমাদের লোক তাকে হসপিটালে নিয়ে যায়, আর তারপরেই তোমরা এসেছো। কথাটা শুনে নেহা কেমন যেন টলতে থাকে, যেন মাথা ঘুরে পড়ে যাবেই। ঠিক সেই সময় নিলয় এসে নেহাকে ধরে ফেলে। নেহা বিড়বিড় করে বলে, আব্বুর কিছু হলে আমি মরে যাব। প্লিজ আমাকে আব্বুর কাছে নিয়ে চলুন। আমি আব্বুর কাছে যাব। কি হলো শুনতে পাচ্ছেন? আমি আব্বুর কাছে যাব। নিলয় আর দেরি করে না, কোনো রকমে নেহাকে ধরে নিলয় বাইকের পিছনে বসায়। তারপর ঠিকানা মতো হসপিটালে যেয়ে পৌঁছায়। আশরাফ সাহেবের কেবিনের সামনে আসতেই নেহার সৎমা বলতে থাকে, ওই তুই এসেছিস? তোর কি লজ্জা নেই? বাড়ি থেকে পালিয়ে আবার ফিরে এসেছিস। নিজেই তো আগে নিজের মাকে খেয়েছিস, এবার আবার আসছিস আমার স্বামীকে খেতে। তোর জন্য কি আমরা সুখে থাকতে পারবো না? নিলয়ের সারা শরীর যেন কাঁপতে থাকে। নেহা একবার নিলয়ের দিকে তাকায়, তারপর হাত ধরে ইশারায় বলে, থাক বাদ দিন। নিলয়ের মনে হচ্ছে এখন যদি কাছে পিস্তল থাকতো তো গুলি করে এই মহিলাকে মেরে ফেলতাম। কিন্তু নিলয় নেহার দিকে তাকিয়ে ভদ্রভাবেই বলে, আপনার সমস্যা কি বলেন তো? উনি আপনার স্বামী হওয়ার আগে নেহার আব্বু। নেহাকে উনি ভালোবাসে, আর নেহা ওর মাকে খায়নি। ভাগ্যটাই খারাপ ছিল। যদি সে তার মাকে খেত তাহলে অবশ্যই এতদিনে আপনাকেও খেত। যত সব। নিলয় আর কোনো কথা বলে না, সোজা কেবিনে ঢুকে পড়ে। নিলয় দেখে আশরাফ সাহেব শুয়ে আছে, পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। নেহা দৌড়ে ওর আব্বুর পাশে যেয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আশরাফ সাহেবও কান্না করতে থাকে। তোকে সরি বলা হয়নি মা, আসলে আমি প্ল্যান করে তোকে নিলয়ের কাছে পাঠিয়েছিলাম, কারণ আমি জানতাম নিলয় ছাড়া তোকে দেখে রাখার মতো কেউ নেই। তোর সৎ মাকে তো চিনিস, আমি নেতা হলেও তোর সৎ মাকে অনেক ভালোবাসি, তাই তোর মায়ের উপর কোনো দিন কথা বলিনি, সবটাই মেনে নিয়েছিলাম। যখন তোকে ওর বোনের ছেলের সাথে বিয়ের কথা বলেছিল আমি তা মেনে নিয়েছিলাম। নিলয়কে বলেছিলাম যেন সবার সামনে তোকে বিয়ের দিন তুলে নিয়ে যায়, কিন্তু দেখ ভাগ্যটা, তুই সেই দিনই পালিয়ে গেলি আর নিলয় তোকে নিয়ে চলে গিয়েছিল। ব্যাস, সরি রে মা, পারলে মাফ করে দিস। এখন এসব বলো না তো আব্বু। তুই বলতি তুই বিয়েতে রাজি না, তাহলে আমি আগেই সব ব্যবস্থা করে দিতাম। আব্বু আসলে আমি জানি তুই ওকে ভালোবাসিস, আর বলতে হবে না, আমিও ভালোবেসে তোর মাকে বিয়ে করেছিলাম মা, আমি জানি সব। নিলয়, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। আসলে স্যার আমি স্যার বলছো? বাবা বলতে কোনো প্রবলেম আছে? আমি এখন বুঝছি আমি কি ভুল করেছিলাম নেহার আম্মুকে নিয়ে এসে। আমার শ্বশুর শাশুড়ির সাথে নেহার মাকে আর কোনোদিনও কথা বলতে দেইনি। জানি না ওনারা আমাকে ক্ষমা করেছেন কিনা, তবে তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য ওনাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। ওনাদের খুব দেখতে ইচ্ছে করছে নিলয়। তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমি কি কয়েকদিন তোমার বাড়িতে থাকতে পারি? কেন থাকবে? আমি তাহলে কোথায় থাকবো? তুমি আমার আব্বুর বাড়িতেই থেকো, আর না হয় জাহান্নামে। আব্বুকে নিয়ে চলো প্লিজ। ডক্টর কি বলে শুনে আসি, দাঁড়াও। কিছু সময় বাদে নিলয় ফিরে আসে। ডক্টর আশরাফ সাহেবকে বাড়িতে নিয়ে যেতে বলেছে। নিলয় আশরাফ সাহেবকে ধরে বাড়ির বাইরে নিয়ে আসে, গাড়িতে তুলে নেয়। গাড়ি থেকে 3 জন লোক নামলো, নিলয়, নেহা আর আশরাফ সাহেব। মাসুম, রাফাত আর সিয়াম এসে আশরাফ সাহেবকে ধরে নিয়ে ঘরের ভিতরে নিয়ে যেতে লাগলো। নেহার নানা নানুকে দেখে আশরাফ সাহেব বলেন, মা বাবা, আমি আপনাদের মেয়েকে কখনোই দুঃখে রাখিনি, কিন্তু আল্লাহর আদেশে তাকে আগেই চলে যেতে হয়েছে। অভিমান এতটাই বেশি ছিল আমাদের যে আপনাদের মেয়ে মারা যাওয়ার পরও আপনাদের কোনো কিছুই জানানো হয়নি। আমরা অনেক ভুল করেছিলাম, আপনাদের কষ্ট দিয়েছি। হ্যাঁ, বাদ দাও তো এসব কথা। এখন তুমি অসুস্থ, তোমার এত বড় কিছু হয়েছে, এটা তো
আমরা জানি না। না বাবা, আজ কিছু বলতে দিন। আপনার মেয়েকে আমি সত্যিই ভালোবাসতাম। হয়তো ভাবছেন ভালোবাসতাম তাই বলে সে মারা যাওয়ার মাসখানেক পরেই কিভাবে আরেকজনকে বিয়ে করলাম। আসলে বাবা, নেহার মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম মহিলাটা নেহাকে অনেক আদরে রাখবে, কিন্তু সবটাই ভুল ছিল। নিলয়, আমার মেয়েকে তুমি দেখে রেখো। মা বাবা, নেহাকে তোমাদের কাছেই রেখে যাচ্ছি। আব্বু এখন এইসব কথা বাদ দিবা প্লিজ, তোমার কিছুই হবে না। নেহার কথা শুনে সবাই তার সাথে সাই দিল। নেহার আব্বু আর কিছু বলে না। নেহা আশরাফ সাহেবকে ধরে রুমে নিয়ে গেলেন। খানিকটা বাদে নিলয়ের ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের নাম্বার ভেসে আছে। নিলয় খানিকটা অবাক চোখে তাকিয়ে কলটা কেটে দিল। তারপর গটগট করে হেঁটে আশরাফ সাহেবের রুমে গেল। স্যার ডাকলেন কেন? স্যার নয়, আব্বু বলো। ওকে। তোমাকে ডেকেছি একটা কারণ আছে। আগামীতে তুমি রাজনীতি করবে, এই শহরে মেয়র হবে তুমি। আরেকটা কথা। আশরাফ সাহেব একটু থামলেন। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় ভাবছে আশরাফ সাহেব হয়তো বলবে তাকে এক্ষুনি রাজনীতিতে নামতে হবে। তবে নিলয়কে চমকে দিয়ে আশরাফ সাহেব বলেন, মেয়েটা সিআইডি অফিসারের বোন, দেশের নামকরা প্রেস অফিসার ওর বাবা। সেও ছোটোখাটোভাবে একজন সাংবাদিক। ছোট করে দেখার কিছু নেই। সে তোমার কাছে সাংবাদিকে থেকেও আরও একটি পরিচিত পাবে। সময় হলেই তুমি বুঝতে পারবে। তবে মেয়েটার কাজ হলো দেশের সব উচ্চপদস্থ লোকেদের উপর নজর রেখে তাদের কার্যকর্ম লক্ষ্য করে। যেমন ধরো, নেতারা কেমন তাদের দায়িত্ব পালন করে, কোনো ক্রামই করছে কি না, সব কিছু সে নজর রাখে। মোট কথা, তোমার থেকেও সে খুব বুদ্ধি রাখে। তোমার মতো করেই সে মাইন্ড গেম খেলতে ভালোবাসে। আশা করি তুমি বুঝতে পেরেছো। নিলয় হাবার মতো তাকিয়ে থাকে আশরাফ সাহেবের দিকে। উনি ঠিক কি বলছে নিলয় তার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। নিলয় একবার মাথা চুলকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল আশরাফ সাহেবের দিকে। আশরাফ সাহেব মুচকি হাসলেন। তারপর জানালা খুলে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে মুখে দিলেন। কয়েকবার ধোঁয়া টেনে নিতেই খক খক করে কেসে উঠলেন। তারপর হাসি মুখে বললেন, ডক্টর বলেছে যেন সিগারেট না খাই, কিন্তু কি করব, খেতে হয়। আচ্ছা নিলয়। আশরাফ সাহেব আবার থামলেন। কিছু সময় নিয়ে কেসে নিলেন। নিলয় ওনাকে ধরতে যাবে, উনি ইশারায় না করে দিলেন। জ্বলন্ত সিগারেট আরও কয়েকটা টান দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন। তারপর ধোঁয়াগুলো জোরে ছেড়ে নিলয়ের দিকে কিছুক্ষণ নীরব চোখে চেয়ে রইলেন। তারপর হাসি মুখে বললেন, বুঝলে নিলয়, তোমার মুখে অজস্র মায়া। যে কোনো মেয়ে তোমার দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারবে না, তোমার প্রেমে পড়বেই। আপনার কি হয়েছে? আজ আমার মাস্তানি নিলয়ের ভঙ্গিতে কথা বলছেন। কিছু তো হয়েছে। আমি মাস্তানি ছেড়ে দিয়েছি, আর আপনি রাজনীতি ছেড়ে কি মাস্তানি ধরলেন? আশরাফ সাহেব হেসে দেয়। নিলয় প্রচন্ড বিরক্ত হয়। একদম নিলয়ের মতো করে কথা বলছে আজ আশরাফ সাহেব। রহস্য রেখে কথা। নিলয়ের এটা পছন্দ না যে অন্য কেউ তার মতো করে রহস্য রেখে কথা বলুক। নিলয়ের মুখে আশরাফ সাহেব স্পষ্ট বিরক্তিকর ছাপ দেখতে পায়। উনি বলেন, তুমি কি সত্যি মাস্তানি ছেড়েছ? তোমার মতো বুদ্ধিমান মানুষ মাস্তানি ছাড়বে না। আমি জানি এটা কেবল আমার মেয়ের আর পরিবারের লোকের সামনে জাস্ট একটা কথা মাত্র, কিন্তু আমি জানি নিলয় আর মাস্তান নিলয় দুটাই আলাদা। যাই হোক, কি যেন বলছিলাম, ভুলে গিয়েছি। সেই মেয়ে যাকে নিলয়ের গ্যাং খুঁজে বেড়াচ্ছে, ও কিন্তু সাধারণ কোনো মেয়ে না, খুব দ্রুত একজন সে। তোমার লোক হয়তো ভুল করে আমার মেয়ের বান্ধবীকে আফরিনকেই ভাবছে। হয়তো তুমি সেটাই ভাবছো, কিন্তু না, সে আফরিন না। মনে রেখো নিলয়, তুমি মাস্তানিতে মাইন্ড গেম খেলতে পারো, কিন্তু ওই মেয়েটা মাস্তান, প্রশাসন সবার সাথে মাইন্ড গেম খেলে। ওকে তুমি ধরতে পারবে না। মানে আপনি সব জানেন? নিলয় হাহাবার মতো তাকায়। কি বলবেও খুঁজে পাচ্ছে না। কিছু সময় ভেবেছিল হয়তো আফরিনই সবকিছু করছে, কিন্তু এখন দেখছে সবটাই তার উল্টো। আর আশরাফ সাহেব কি করে জানে সবকিছু? আর আমি যাকে চিনি না তাকে ইনি চিনি কিভাবে? বড় রকমের রহস্য চলছে। নিলয় কথাগুলো বিড়বিড় করে বলল,
নিলয় প্রশ্নগুলো সাজাতে থাকে। তাহলে কি ওই মেয়েটা? বছর খানিক আগের কথা, তুমি যখন মিমির হাতে গুলি খেয়ে বদ্ধ করে আটকেছিলে, ঠিক সে সময়টা মেয়েটা সবার কাছে পরিচয় হয়। কিন্তু তুমি তা জানো না। সাকিব মাহফুজ এর নাম তুমি নিশ্চয়ই শুনেছিলে। হুম, দেশের নামকরা একজন জজ ছিল। জজ ছিল, কিন্তু এরপর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় জানো? হুম, ধর্ষণের মামলায় পড়ে গিয়েছিল। আর এসব কিছু প্রমাণসহ রেকর্ড করে সবার সামনে ফাঁস করেছিল তামান্না চৌধুরী। মজার ব্যাপারটা কি জানো? এই তামান্না চৌধুরী নামের কোনো জার্নালিস্ট এই দেশে নেই। ছদ্মনামে সব কিছু সে প্রকাশ করেছিল। এমনকি মেয়েটার কোনো ছবিও অবধি কেউ দেখেনি। তোমার পেছনে সেই পড়ে গিয়েছে। তবে আশরাফ সাহেব আবার থামল। জানালা খুলে কয়েকবার পায়চারি করে থেমে নিলয়ের দিকে তাকালো। নিলয় কেবল হা হয়েই তাকিয়ে আছে। পকেট থেকে আবার ওর সিগারেট বের করে জ্বালায়। নিলয় কোনো বাধা দেয় না। নিলয়ের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আশরাফ সাহেব সিগারেট খেতে খেতে বলে, আমার সোর্স ছদ্মবেশী তামান্নার খোঁজ নিয়ে সব কিছু জানতে পারে যে মেয়েটা সিআইডি শরীফ চৌধুরীর বোন, সাংবাদিক নয়ন চৌধুরীর মেয়ে। আসল নাম নীলাদ্রি চৌধুরী। এখনও তাকে বাইরের কেউ দেখেনি। আর আফরিন মাত্র তোমার চোখে ধুলো দেওয়ার একটা ছোট চাল, যাতে তুমি সেই চালে সহজেই পড়ে যাও। আর পড়ে গিয়েছো অলরেডি। তোমার লোক আফরিনের পিছনে পড়ে গিয়েছে। কিন্তু না, আসল মাথা নীলাদ্রি চৌধুরী। কিন্তু তাকে খুঁজে পেতে তোমার এখনো সময় লাগবে। খেলো, মাইন্ড নিয়ে খেলো, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, প্রশ্ন করবে না যে আমি এইসব কেন খবর রেখেছি, কিভাবে খবর পেয়েছি, কেন তোমাকে এইসব বলছি। তুমি ঠিক সময় হলে বুঝতে পারবে। এখন যাও, ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে। আরেকটা কথা, নীলাদ্রিকে নিয়ে আপাতত ভাবতে হবে না। সে তার মতোই অ্যাকশনে যায়। এতদিন যখন যায়নি, এখনও যাবে না। হয়তো তোমাকে নিয়ে তার খেলতে বেশ ভালোই লাগছে। নিলয় কোনো কথা বলতে পারে না। কেন যেন মনে হচ্ছে মাস্তানিতে আবার প্রবেশ করতে হবে তার, তবে আরো বুদ্ধিদীপ্ত হয়ে। নিলয় কয়েক পা হেঁটে বাইরে আসতে যাবে, তখনই আশরাফ সাহেব বলে, নিলয়, আমার মেয়েটাকে কষ্ট দিও না কোনো দিন। ও কিন্তু তোমাকে ভালোবাসে। আর আরেকটা কথা, নীলাদ্রি চৌধুরী তোমার খুব পরিচিত একজন। সে তোমাকে আগে থেকেই চিনত, তুমিও চিনতে। তবে তোমার কাছে সে অপরিচিত ছিল, আর কাছে তোমার এক প্রকার আত্মীয় বটে। যাও এবার। কিন্তু নো নিলয়, কোনো প্রশ্ন নয়। রাফিয়ান, এটা দেখা যাক কত দূর যায়। আর একটা পরীক্ষা আছে নিহার, তাই বই নিয়ে পড়তে বসেছে। আব্বু রুম থেকে আসার পর পড়তে পড়তে কখন যে নেহা ঘুমিয়ে পড়েছে সে বুঝতে পারেনি। নিলয় রুমে এসে দেখে নেহা টেবিলে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। হায় রে ঘুম পাগলি রে। নিলয় কথাটা বলতে বলতে নেহার হাত ধরে। নেহা লাফ দিয়ে উঠে যায়। আপনি এসছেন? আর পড়তে হবে না, এবার ঘুমাও। আচ্ছা, আব্বুর কিছু হবে না তো? না। উনি না আপনাকে অনেক পছন্দ করে। হ্যাঁ, কেবল উনি পছন্দ করে, কিন্তু ওনার মেয়ে তো আর করে না। কে বলল? নিলয় কিছু বলে না। মাথা থেকে নীলাদ্রির কথা একদমই ঝেড়ে ফেলেছে আপাতত, তাই নিহার সাথে একটু মজা করছেও। আব্বুর থেকে আব্বুর মেয়ে আপনাকে বেশি পছন্দ করে। গাধা বর একটা। মাঝে মাঝে অনেক শাসন করে, আবার আদরও করে। এরকমই তো বর চেয়েছিলাম একটা। নেহা নিলয়ের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে। কেউ বলেনি, দেখলেই তো বোঝা যায়। আপনাকে বলেছে তো নাকি? যাও ঘুমাও। পরের দিন সকালে নেহার ঘুম ভাঙে আগে। নেহা দেখে সে আজ নিজেই নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নেহা কিছুটা লজ্জা পেলেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে তার। এতদিনে নিলয়ের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে ও। যদিও ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক এখনো ঠিক ওভাবে হয়নি, তবে এতদিনে ভালো বন্ধু হয়ে গেছে দুইজনে। নেহা একা একা নিলয়কে নিয়ে কথাগুলো ভাবছে। হঠাৎ চিৎকার শুনতে পায় নেহা। মাসুম, সিয়াম, রাফাত বেশ চিৎকার করে নিলয়কে ডাকছে। নিলয় চটজলদি উঠে নেহাকে নিয়ে বেরিয়ে আসে। মাসুম বলে, জলদি হসপিটালে চলুন ভাবি, আপনার আব্বুর আবারও স্ট্রোক হয়েছে। এই মাত্র হলো, আমরা তো ওনার রুমেই ছিলাম। ওনার চিৎকার শুনে দৌড়ে যায়, আর আপনাদের ডাকতে ডাকতে রুদ্র ওনাকে হসপিটালে নিয়ে গেছে।
কেউ কোনো কথা বলে না। নেহাকে নিয়ে দৌড়ে গাড়ির কাছে আসে নিলয়, সাথে বাকিরাও আসে। গাড়িতে উঠে সোজা হসপিটালের দিকে চলে যায়। কিছু সময় পর গাড়িটা হসপিটালের সামনে এসে থামে। নেহা দৌড়ে রিসেপশনে যেয়ে তার আব্বুর নাম বলে। সবাই 17 নাম্বার কেবিনের দিকে দৌড়াতে থাকে। কেবিনের সামনে রুদ্রকে দেখে সবাই সেখানেই দাঁড়িয়ে যায়। কিছু সময় পর নেহার নানি নানু চলে আসে। নানিকে জড়িয়ে ধরে নেহা কাঁদতে থাকে। কিছু সময় পর ডক্টর বের হয় কেবিন থেকে। সবাই ডক্টরের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ডক্টর? ডক্টর চুপ হয়ে যায়। সবাই দেখে একে একে আশরাফ সাহেবের পার্টি অফিসের সব লোক চলে এসেছে। ছোট বড় অনেক নেতাও আসছে। নেহা প্রশ্ন করে, কি হলো বলুন, কি হয়েছে? সরি, তিনি আর নেই। হোয়াট? নিলয়ের মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। চারপাশ কেমন যেন চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে ওর। নিলয় কোনো কথা বলতে পারছে না। অভিভাবক হিসেবে আশরাফ সাহেবই নিলয়কে দেখে রেখেছিল, আর তিনি আর নেই। নিলয় কিছুই ভাবতে পারছে না। ওদিকে নেহা পাগলের মতো কান্না করছে। ডক্টর আবার বলে, আসলে ওনার হার্টে অনেক বড় রকমের সমস্যা হয়ে গিয়েছিল। অতিরিক্ত নেশা, ড্রিঙ্কস, স্মোক এর কারণে লিভার সহ অনেক সমস্যা দেখা দিয়েছিল। কাশির সাথে অনেকখানি রক্ত বের হওয়ার কারণে আরও ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। সরি টু সে, ওনাকে বাঁচাতে পারিনি। নেহা দৌড়ে কেবিনে প্রবেশ করে। সবাই এক এক করে প্রবেশ করে। আশরাফ সাহেবের মুখে মাস্ক পরা। নিলয় একদম পাথরের মতো দাঁড়িয়ে আশরাফ সাহেবের দিকে তাকিয়ে আছে। নেহা দৌড়ে যেয়ে আশরাফ সাহেবকে জড়িয়ে ধরে বলে, আব্বু, আব্বু কি হয়েছে তোমার? শুয়ে আছো কেন তুমি? ওঠো না প্লিজ। কি হলো আব্বু, কথা বলো না কেন? নানু, আব্বু কথা বলছে না, ডাকো না তোমরা একটু। এই যে নিলয় সাহেব, আব্বুকে একটু ডাকুন না। আব্বু আপনার কথা খুব শোনে, আপনাকে ভালোবাসে খুব। আপনি ডাকলে তিনি শুয়ে থাকতে পারবে না, প্লিজ ডাকো না আব্বু। নিলয় কোনো কথা বলে না। চোখ বেয়ে কেবল নোনা অশ্রু ঝরে পড়ছে। পাথরের মূর্তির মতো উনি কেবল তাকিয়ে আছে আশরাফ সাহেবের দিকে। নেহা শব্দ করে কান্না করছে। কেমন যেন সবকিছু শূন্য হয়ে গেল নেহার। একবার সে এদিক ওদিক যেয়ে সবাইকে আশরাফ সাহেবকে ডাকার আকুতি করতে লাগলো, কিন্তু তিনি আর উঠবেন না। মানুষ যখন আসে তখন সবাই খুশি হয়, হাসি মুখে আনন্দ করে, আর যখন মানুষ চলে যায় তখন সবাই কান্না করে, চুপ হয়ে যায়। এটাই হচ্ছে মায়া। আজ মাস 2 হয়েছে আশরাফ সাহেব মারা গেছেন। সময়গুলো যেন একদম থেমে গিয়েছে। নিলয় কেমন যেন চুপ হয়ে গেছে। নেহা তো একদমই চুপচাপ। কেবল সারাটা সময় নেহা আব্বুর কথা ভেবে কেঁদেছে। আজ নেহা ব্যালকনিতে বসে আব্বুর কথা ভাবছে। নেহা মন খারাপ করো না, আর তিনি আর ফিরে আসবেন না। জানি কষ্ট হচ্ছে, কষ্ট তো আমারও হয়েছে এবং এখনও হচ্ছে, কিন্তু যে যাবার সে তো চলেই যাবে। প্লিজ আর কেঁদো না। নেহা নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নিলয় কিছুক্ষণ নেহাকে সান্ত্বনা দিতে লাগলো। নেহা এখন কান্না থামিয়ে চুপচাপ বসে আছে। নিলয় নেহার মন ভালো করার জন্য বলল, চলো আজ কোথাও ঘুরতে যাই, দেখবা মন ভালো হয়ে যাবে। না, এখানেই ভালো লাগছে। আরে চলো তো আগে। নিলয় নেহাকে জোর করে হাত ধরে তুলে নিয়ে আসে। এখনই রেডি হয়ে বাইরে আসো, আমি অপেক্ষা করছি। নেহা একটা কালো কামিজ পরে নেয়। জিন্স প্যান্ট কামিজের উপরে একটা কোটি আর পাতলা ওড়না নিয়ে মাথায় ঘুমটা দিয়ে নেয় নেহা। রুম থেকে বাইরে এসে দেখে নিলয় পায়চারি করছে। নিলয়কে দেখেই নেহা বলে, আমি রেডি। রেডি হয়ে গেছো এত তাড়াতাড়ি? কেন? না এমনি, চলো। নেহাকে নিয়ে যখন কোথাও বের হয়েছেন নিলয়, নেহা রেডি হতে 3 ঘন্টা সময় লাগতো। মেকআপ দিয়ে মুখ পুরা ঢেকে রাখতো, কিন্তু আজ কি হলো, কোনো মেকআপ নেই। হা হয়ে নিলয় নেহার দিকে তাকিয়ে আছে। নেহা মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি ভাবছেন এত? নিলয় লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলে, না কিছু না। কথাটি বলে আবার ওর দিকে তাকায় নিলয়। কালো কামিজে ওকে অনেক সুন্দর লাগছে। মুখে কোনো মেকআপ নাই, মায়াবী মুখ, বর্ণনাহীন চাহনি, চোখগুলার প্রেমে তো আমি প্রথম দিনেই পড়ছিলাম, আজ আবার প্রেমে পড়ে গেলাম ওর। নিলয় মনে মনে কথাগুলো বলে চলেছে নেহার দিকে তাকিয়ে। নেহার আগে চোখে তাকিয়ে নিলয়কে বলে, কি হয়েছে এইভাবে তাকিয়ে কি দেখছেন? কিছু না, চলো যাওয়া যাক। আমরা কিন্তু আজ বাইক দিয়ে যাব, কেমন? ওকে। নানু নানাকে বলতে হবে না? বলা হয়ে গেছে, তুমি আসো, ওরা নিচেই আছে। ওকে। নিচে এসে নেহা দেখে সবাই একসাথে বসে আছে। নেহা আজ অনেকদিন পর নিচে এসেছে। আশরাফ সাহেবের মৃত্যুর পর নেহা রুম থেকে বের হয়নি বলা চলে, কিন্তু আজ নেহাকে সবাই স্বাভাবিক দেখে খুব খুশি হলো। সাবধানে যাবে।
নানা, নানু, আরিতা, মাসুম, সিয়াম, রাফাত সবাইকে বাই বলে চলে আসে। নিলয় বাইক স্টার্ট দেয়। নেহা নিলয়কে জড়িয়ে ধরে। বাইক এসে থামে একটি পার্কের সামনে। তুমি ভিতরে যাও, আমি আসছি। কিন্তু আপনি? 5 মিনিট পরেই আসছি। নিলয়ের কথা মতো নেহা পার্কে যায়। নিলয় বাইক ঘোরায়। আফরিনকে সে আসার পথেই দেখেছে, কিন্তু বাইক ঘুরিয়ে সেখানে পৌঁছে নিলয় আর কাউকেই দেখেনি। নিলয় পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দেয়। হ্যাঁ ভাইয়া বলো, কোনো সমস্যা হয়েছে? আজ রাতেই আফরিনকে তুলে নিবি, কিন্তু রাকিব যেন জানতে না পারে। আচ্ছা ভাইয়া। আর নেহাও যেন কিছু বুঝতে না পারে। আর পুরনো স্টাইলে ওর সামনে যাবি না। ঠিক আছে ভাইয়া। মাসুমের সাথে কল কেটে দিয়ে রুদ্রকে কল দেয়। রুদ্র, কিছু পেয়েছিস? শান্তার সাথে কথা বলবো। ভাইয়া, লিপা বৌদির বাড়ির সামনে বসে থাকতে থাকতে আমি তো শেষ, কিন্তু লিপা বৌদিকে না পেয়েও ওর বাড়ির সামনে একটি মেয়ের সাথে ভাইয়া আমার মনে হয় প্রেম হয়ে যাবে। মেয়েটা ভাবছে ওর জন্য সারাদিন বাড়ির সামনে বসে থাকি। তোকে কোন কাজের জন্য পাঠালাম আর তুই যে লাইন মারছিস? সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কিছু দেখেছিস? না ভাইয়া, না তো। কেন? মেয়েকে আমি বের হতে দেখেছি, না তো কাউকে প্রবেশ করতে। নীলাদ্রি তো তোমার পরিচিত, কিন্তু তুমিও জানো সে কে। তাইলে আমরা কি করে জানবো? মেয়েটা খুব দ্রুতবাজ। আচ্ছা, নজর রাখ। নিলয় ফোন কেটে দেয়। মাথায় প্রচুর চিন্তা ওর। নিহার মন ভালো করতে হবে, আফরিনকে তুলে নিতে হবে, নীলাদ্রি যে কে তাকে জানতে হবে। নেহা পার্কে প্রবেশ করে দেখে কিছু বাচ্চারা ট্যাপ টেনিস দিয়ে ক্রিকেট খেলছে। নেহা কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকেও খেলতে ইচ্ছে করলো। নেহা বাচ্চাদের কাছে যেয়ে বলে, আমাকে খেলতে নিবা? কেন? নেহা মন খারাপ করে একটা বেঞ্চে গিয়ে বসে। নিলয়ের আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাচ্চারা এসে নেহাকে বলে, সত্যি? ওকে। তারপর নেহা বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। একটু পর নিলয় বেশ বড় করে এক তোড়া লাল গোলাপ এনে দাঁড়িয়েছে। নেহাকে ক্রিকেট খেলতে দেখে নিলয় হাবার মতো তাকিয়ে আছে সেদিকে। মেয়েটা ক্রিকেটও খেলে? ফুলগুলো পাশের একটি বেঞ্চের উপর রেখে নিলয় বলে, বাচ্চারা, আমিও খেলবো। আজ 2টো টিম হবে, একটা তোমাদের আপুর টিম আর একটা আমার। চলো ক্রিকেট খেলি। তারপর ওরা সবাই ক্রিকেট খেলতে থাকে। বেশ ভালো রকমেরই খেলা হয়। চাইলে নিলয় টিম জিততে পারতো, কিন্তু নেহার মুখের দিকে তাকিয়ে নিলয় ইচ্ছে করেই হেরে যায়। আর তার জন্য নেহা বেশ খুশি। নিলয়ও অনেক খুশি নেহাকে আজ বেশ কয়েকদিন পর হাসতে দেখে। নিলয় বাচ্চাদের জন্য চকলেট কিনে দেয়। বাচ্চারাও খুশি হয়। তারপর ওরা সবাই একসাথে ফুচকা খেতে চায়। অনেকক্ষণ বাচ্চাদের সাথে থেকে মনটা হালকা হয়ে গেছে নেহার। সারাদিন অনেক ঘোরাঘুরি করে ওরা। বিকেলের দিকে বাড়ির পথে রওনা হয়। আমাকে আজ আপনি নিজেই একটু নদীর পাড়ে নিয়ে যাবেন? নেহার কথা মতো নিলয় নদীর পাড়ে নিয়ে যায় তাকে। নেহা দৌড়ে নদীর পাড়ের বড় গাছের নিচে যেয়ে বসে। নিলয় সাদা কাশফুল তুলে এনে দেয় নেহার হাতে। আরো অনেক কাপল এখানে আজ বেড়াতে এসেছে। নেহার হাতে ফুলগুলো দিতে দিতে নিলয় বলে, মনে পড়ে একদিন তোমার বান্ধবীদের সাথে এইখানে বেড়াতে এসেছিলে, হাতে খরগোশ ছানা নিয়ে দাঁড়িয়েছিলে। আমার ঘরে তোমার ওই পিকটা কিন্তু আমারই তোলা। আমি কিন্তু ভালোই ছবি তুলি। আপনি আমাকে আগে চিনতেন, তাই না? দুজন অনেকটা সময় গল্প করে। নিলয় গল্প করতে করতে নেহাকে নিয়ে ভাবে, মেয়েটা কতটা মোহনীয়। ওর বাচ্চামি দেখে আবার ওর প্রেমে পড়ে গেলাম। কেউ দেখলে বলবে না এই মেয়ে এতদিন কান্না করেছিল। ওর মনে কত কষ্ট আছে। এখন ওকে দেখলে সবাই ভাববে ও পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এতটা বাচ্চাময়ী মেয়ে জানলে ওকে আরোই আগে আমি জোর করে নিয়ে আসতাম, এতদিন কষ্ট পেতে দিতাম না। আফরিন এখন নিলয়ের সামনে একটি চেয়ারে বসে আছে। চোখে মুখে ভয়ের বেশ ছাপ দেখা যাচ্ছে ওর। নিলয়ের আশেপাশে বাকিরা দাঁড়িয়ে। আফরিন সবার দিকে তাকিয়ে একবার দেখে নিল। নিলয় শান্ত ভঙ্গিতে বলল, তুমি জানো তোমাকে কেন ধরে আনা হয়েছে? তাই কোনো রকম কথা না ঘুরিয়ে ঝটপট বলে দাও, নীলাদ্রিকে আমি কোথায় পাবো? নীলাদ্রি কেউ নেই, আমি তাকে চিনি না ভাইয়া। দেখো আফরিন, তুমি এতদিনে জেনেই গিয়েছো আমি কি করতে পারি। তোমাকে মারতে আমার একটু হাত কাঁপবে না। সত্যি কথা বলো। ভাই, আমি সত্যি কোনো নীলাদ্রিকে চিনি না। না তো তাকে দেখেছি, না তার সাথে কোনোদিন কথা হয়েছে ভালো করে। মানে একদিন আমার কাছে একটা কল আসে, অপর পাশের মেয়েটি তার নাম না বলেই আমাকে বলে, তুমি আফরিন, অনার্স করছো ঢাকা ভার্সিটিতে। তোমাকে আমি 10 লাখ টাকা দিচ্ছি, এখনই অমুক এলাকাতে আসো।
ভয় নেই তোমার, কিছুই হবে না। আর যদি না আসো তাহলে কিন্তু তোমার বাবা মাকে মেরে ফেলা হবে। আমি টাকার লোভে থেকে ভয় পেয়ে যাই। ফোন কাটার পর জানতে পারি আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা এসেছে। আর বাবা ফোন দিয়ে বলেছিল তারা যেন আমাদের পেছনে পিস্তল নিয়ে ফলো করছে, তুই সাবধানে থাকিস। আমি আর কিছু না ভেবে ওর দেওয়া ঠিকানায় যাই এবং যেয়ে দেখি আপনি এবং আপনার লোকেরা মাহিনের আব্বু জিহানের আব্বুদের খুন করছেন। তখনই একটি নাম্বার থেকে মেসেজ আসে। এখানে যা হচ্ছে তা যেন রেকর্ড হয়। আমিও তাই রেকর্ড করি। এরপর থেকে অপরিচিত কেউ আমাকে চিঠি পাঠাতো। চিঠিতে একটা ঠিকানা থাকতো, আমিও যেতাম আর আমরা অ্যাকাউন্টে টাকা চলে আসতো। আর ওই ঠিকানায় যেয়ে দেখতাম আপনি খুন করছেন। কিন্তু আমি সত্যিই বলছি ভাইয়া, আমি চিনি না তাকে। ওকে, এরপর থেকে কোনো চিঠি, মেসেজ বা কল আসলে জানাবে। নীলয়রা ঠিক কি বলবে বা ভাবছে তা বুঝতে পারছে না। সবকিছু কেমন যেন আরো ধোঁয়াশা হয়ে যেতে লাগলো নিলয়ের কাছে। যতটা সহজ ভেবেছিল নীলাদ্রিকে ধরার ক্ষেত্রে, কিন্তু আসলেই অতটা সহজ ব্যাপার না। এভাবেই কেটে যায় অনেক দিন। নিলয় নেহাকে নিয়ে খুশি থাকলেও নীলাদ্রিকে নিয়ে সে বেশ চিন্তিত থাকে। তবে নীলাদ্রির কথা বাদ দিয়ে নিলয় নেহার সব সময় পাশে থাকে। সময় পেলে দুজন ঘুরতে যাওয়া, বাসায় আড্ডা দেওয়া, সবার সাথে সবকিছু সহজ হয়ে গেছে। নেহা এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আরিতার মা বাবা, রাফাত, মাসুম, রুদ্র, রাকিব, নানু, নানা সবাই নিলয় আর নেহার বিয়ে উপলক্ষে একটা পার্টি দেবে ভাবছে। ওদের বিয়েটা তো আর তেমন ভাবে হয়নি, তাই সবাই একটা বড় রকমের পার্টির আয়োজন করেছে। আশরাফ সাহেবের বন্ধু, ছোট বড় সব নেতারা আসবে। নিলয়ের তেমন কেউ নেই যে আসবে, তবে নেহা তাদের 14 গোষ্ঠীর সব বান্ধবীদের ইনভাইট করেছে। সবকিছু মিলে নেহা অনেক বেশি এক্সাইটেড। এতদিনে নিলয়কে অনেক বেশি ভালোবেসে ফেলেছে ও। নিলয় এখন নেহাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। পার্টির দিন নেহাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কালো গাউন পরা, মাথায় চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়েছে পার্লারের মহিলারা। নিলয়দের রুমে সাজানো হয় গোলাপ ফুল দিয়ে। একে একে সবাই পার্টিতে আসতে থাকে। হঠাৎ নিলয়ের চোখ আটকে যায় একটা মেয়েকে দেখে। মেয়েটাকে সে একবার কোথায় দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। একটি বড় লেহেঙ্গা পরে মেয়েটি নেহার সাথে বেশ জমিয়ে আড্ডা মারছে। সব পরিচিত গেস্টদের মধ্যে এই মেয়েটিকে নিলয় কেন জানি না তীক্ষ্ণ নজর রাখছে। কিন্তু কেন এমন হচ্ছে নিলয়ের সাথে? মেয়েটাও মাঝে মাঝে তাকাচ্ছে নিলয়ের দিকে। নিলয় যখনই তাকাচ্ছে মেয়েটা মুচকি হাসছে। পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী, একদম পুরনো বান্ধবী। অবশ্য তিনি আমার বয়সের থেকে 1-2 বছরের বড়। ফেসবুকে পরিচয়, কিন্তু ঘনিষ্ঠতা খুব। অনেকবার দেখেছি, দেখাও করেছি। নাম মাহি। আর মাহি ইনিই হলো আমার হাজবেন্ড। হ্যালো। দুজনে হ্যান্ডশেক করে। নিলয় খানিকটা অবাক চোখে তাকায়। কেন জানি না নিলয় মেয়েটাকে অনেক আগেই একবার দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। এক সময় পার্টি শেষ হয়, সবাই চলে যায়। নেহাকে আবার বউ সাজিয়ে নিলয়ের রুমে নিয়ে আসে আরিতার মা। নেহা ঘরে বসে আছে। এক সময় নিলয় রুমে প্রবেশ করে। নেহা লাল শাড়ি পরে অনেক বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। নিলয়ের সামনে যেতেই পা ছুঁয়ে সালাম করলো। নিলয় পকেট থেকে 1000-এর কয়েকটি নোট নেহাকে সালামি হিসেবে দিয়ে পাশে বসে। আবার উঠে দাঁড়ায়। কয়েক মুহূর্ত পায়চারি করতে করতে নিলয় বলে, জানি না কিভাবে তোমাকে আমি ভালোবেসে ফেলছি, আর জানতেও চাই না। শুধু এইটুকু বলবো, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসি। জানি না ভালোবাসা কখন, কোথায়, কিভাবে হয়ে যায়, আর জানতেও চাই না। শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকাটা। তোমার কষ্টগুলোর ভাগ আমাকে দিও। অনেকের প্রান্তরে বসে খয়েরি নীল আকাশ দেখার জন্য হলেও আমার একটা তুমি প্রয়োজন। নীল আকাশের মাঝে রূপক খোঁজার জন্য আমার তোমাকে লাগবে। আমি না হয় চিলে কোঠায় সিপাই হব, তবু তুমি আমার পথ চলা হইও। আমি তোমাকে নিয়ে ছন্দ বিলাস না করলেও দুঃখ বিলাস করব। আমি দুঃখ আর তোমার মাঝে না হয় ছাতা হব। পারবে না আমার সেই তুমি হতে। তোমাকে অনেক ভালোবাসি নীলা। আমিও ভালোবাসি মিস্টার রোমান্টিক রাফিয়ান। সত্যি? আমার মনে হয় না। কেন? ভালোবাসলে আপনি করে কেন বলছো? ওকে, আজ থেকে তুমি করে বলবো, ঠিক আছে? তারপর আর কি, যেটা হয় আর কি। বাসর রাতে সকাল 10টা বাজে নেহার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে নিলয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে নেহা। ওকে খুব টাইট করে জড়িয়ে ধরে নিলয় ঘুমিয়ে আছে। উঠবে কি করে নেহা? নেহা একটু নড়লে নিলয়ের ঘুম ভেঙে যাবে। নেহা নিলয়ের মুখের দিকে তাকায়। ঘুমন্ত নিলয়কে অনেক সুন্দর লাগছে নেহার। মনে মনে সে ভাবে, কতটা মায়া মায়া চেহারা ওর।
জানি না কেন ওকে ভালোবাসলাম। মনে হয় ওর মতো কাউকে আমার জীবনের প্রয়োজন ছিল, যে তার সবটা দিয়ে আমাকে আগলে রাখবে, যার প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি মিশে থাকবো। হ্যাঁ, পেয়ে গেছি আমি তাকে, যে আমার লাইফের প্রতিটা মুহূর্তে থাকবে, আমার মাথায় যার চিন্তা সব সময় থাকবে। আমি ভালোবাসি নিলয়, খুব ভালোবাসি আমি তোমায়। নেহা কথাগুলো নিলয়ের দিকে তাকিয়ে বলে। কথাগুলো বলেই ওর কপালে একটা হিস করে নেহা। নেহা নরম ঠোঁটের হালকা ছোঁয়াতে নিলয় জেগে যায়। নিলয় তাকিয়ে মুচকি হেসে বলে, কি ম্যাডাম, সকাল সকাল একটা অবেলা পুরুষকে একা পেয়ে এইগুলো করে বেড়াচ্ছেন? নেহা লজ্জা পেয়ে দিল ওয়াশরুমের দিকে দৌড়। এরপর কেটে যায় সারাটা সময় সবার সাথে আড্ডা আর মাস্তিতে। সময়গুলো বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। বিকেলে ব্যালকনিতে এসে দাঁড়ায় নেহা ও নিলয়। কিছু অনুভব, কিছু অনুভূতি, কিছু আবেগ, কিছু মায়া, সব নিয়েই ভালোবাসা তৈরি হয়। নিলয়কে নেহা অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে নেহা দেখে আকাশটা আজ কালো মেঘে ছেয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি আসবে। নিলয়ের সাথে নেহা বৃষ্টিতে ভিজবে আজ। অনেকটা পথ খালি পায়ে হাঁটবে ওরা দুজন। একসময় ক্লান্ত হয়ে ঘরে ফিরবে ভেজা শরীরে। কারো জ্বর হবে, অন্য কেউ তাকে সেবা করবে। কেবল অপেক্ষাতে দুজন কপত কপতি বৃষ্টি আসার। অপেক্ষা করুন। এখানেই মাস্তানি দা রাফিয়ান চ্যাপ্টার 1 শেষ করলাম। এরপর মাস্তানি দা রাফিয়ান চ্যাপ্টার 2 আসবে। সবাই ভালো থাকবেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সমাপ্তি।